আলাইকুম রহমতুল্লাহ। ক্লাসটা একটু গ্রুপে শেয়ার দিয়ে দিই। আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, যারা 21 সাল ভিত্তিক পরীক্ষা দিতে যাবেন তাদের জন্য, যেহেতু সবাই ক্লাসের কথা বলতেছেন, তো একটা বিকল্প চিন্তা মাথায় আসলো, দুইটা ম্যারাথন ক্লাসের ব্যবস্থা করি। ঠিক আছে, দুইটা অথবা তিনটা। সেটা হচ্ছে যে পাটিগণিতের পার্সেন্টেজ আর প্রফিট লসের উপর একটা ক্লাস, ইকুয়েশনের একটা ক্লাস, আর জ্যামিতির একটা ক্লাস। এই তিনটা ম্যারাথন ক্লাসের 2 ঘন্টা করে, এটা এক্সট্রা কোর্সের বাইরে ফ্রি ক্লাস। এটা যদি ব্যবস্থা করি, আশা করি সবার কাজে লাগবে। যদি আপনারা আগ্রহ দেখান তাহলে আপনাদের জন্য, মানে আসলে বাইরের কারোর জন্য নয়, যারা 21 সাল ভিত্তিক পরীক্ষা দিতে যাচ্ছেন, ক্লাসের কথা বলছেন, কিন্তু আসলে যেভাবে বেসিক সহ আমরা প্রত্যেকটা টপিকের ক্লাস নেই, এইভাবে ক্লাস নিলে পার্সেন্টেজ টপিকের উপর 4টা থেকে 5টা ক্লাস লাগবে, যেখানে প্রায় 2 সপ্তাহ চলে যাবে। আবার প্রফিট লসে এরকম, তার মানে ঈদ চলে আসবে। তো এই কারণে যদি আমাদের পরীক্ষাকে, আসলে আমাদের প্রত্যাশা ছিল পরীক্ষাটা ঈদের পরে হবে, কারণ 15 তারিখ নিবন্ধন আর 22 তারিখ মনে হয় প্রাইমারি নাকি যেন পরীক্ষার ডেট হয়ে গেছে। আর সব নর্মালি পরীক্ষার ডেট 1 মাস আগে দেয়। তো এই জন্য আমরা ভাবছিলাম যে পরীক্ষাটা হয়তো ঈদের পরে দিবে, কিন্তু এখন অ্যাক্সিডেন্টালি হোক আর ইন্টেনশনালি হোক, স্থগিত পরীক্ষা হওয়ার কারণে হয়তো বা শর্ট টাইমের নোটিশে পরীক্ষাটা নিতেছে। তো এখানে আমরাও একটু মানে এলোমেলোর মধ্যে পড়ে গেছি। এখন দোষ দিয়ে লাভ নাই, সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। তো দেখি, এই জন্য আপনারা যদি চান তাহলে আমরা এরকম একটু ম্যারাথন ক্লাস নিব, রিসেন্ট প্রশ্ন সহ, বিগত সালের প্রশ্ন সহ। আমাদের যে বইয়ের পিডিএফ আছে, সেই পিডিএফ থেকে আমি সিলেক্টেড প্রশ্নগুলা, মানে প্রত্যেকটা নিয়ম থেকে করাই দিব, যাতে হচ্ছে যে আপনাদের অ্যাটলিস্ট টপিকগুলো ক্লিয়ার হয়। ঠিক আছে? ওকে, তো আজকে আমরা আমাদের সিকুয়েন্সিয়াল ক্লাসটা করি, তারপরে আপনারা আপনাদের মতামত জানাইন, আমি চেষ্টা করব এক্সট্রা সাপোর্ট দেওয়ার। তো আজকে আমরা ক্লাস করব টাইম, স্পিড ও ডিস্টেন্সের উপর। এইখানে আমাদের বইয়ের শুরুতে শব্দার্থগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন, পিডিএফও দেওয়া আছে। ঠিক আছে? তো এই টাইম স্পিড টপিকের ক্লাস করতে গেলে সবার আগে স্পিড গুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে? টাইম স্পিডের ম্যাথ স্যার আমি আগে কখনো করি নাই, বেসিক থেকে শুরু করবেন। হ্যাঁ, টাইম স্পিড টপিকটা আসলে আমি আমার অভিজ্ঞতা বলি আর কি, যখন অফলাইনে ক্লাস নিতাম, কোন ক্লাসে স্টুডেন্টরা এত বেশি ক্লান্ত হইতো না যত বেশি ক্লান্ত হইতো টাইম স্পিডের ক্লাস। মানে টাইম স্পিড ক্লাস নেওয়ার পরে প্রত্যেকটা স্টুডেন্ট দেখা যেত বিধ্বস্ত হয়ে যেত, মানে মাথায় এত জ্যাম পড়ে যাইতো, এবং ক্লাস শেষে সবাই বলতো যে আজকে থাক, আজকে থাক। ঠিক আছে? অফলাইনে ক্লাসের সময় তো দেখা যেত যে একটা টপিকে সব নিয়ম ক্লিয়ার করে দেয়, মানে একটা মাত্র ক্লাসে টাইম স্পিড পুরো টপিক, সর্বোচ্চ 1.5টা বা 2টা ক্লাস নিতাম। ঠিক আছে? সেখানে কিন্তু আমাদের মোটামুটি 3টা ক্লাস নেওয়া লাগবে, আর এই টপিক থেকে প্রচুর প্রশ্ন হয় এবং অনেক ভেরিয়েশন তৈরি করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, সবার শুরুতে আগে বেসিকটা বুঝবো। এই বেসিকের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল করবেন, প্র্যাকটিক্যালের সাথে ম্যাচিং করব। টাইম স্পিড জিনিসটার উপর প্র্যাকটিক্যাল কিন্তু অনেক ম্যাথ তৈরি করা যায়। এই কারণে কি সমস্যা হয়, মানে কি সুবিধা হয়, সেটা হচ্ছে এটা আপনি সবসময় প্রশ্নগুলোকে বাস্তবের সাথে রিলেট করতে পারবেন। আর এই জন্যই এই টাইম স্পিড টপিকের প্রশ্ন অনেক বেশি তৈরি করা যায়, অনেক বেশি জটিল ভাবে বানানো যায়। ঠিক আছে? ধরুন আপনি চোখ বন্ধ করে দেখেন তো, আপনি একটা জায়গায় গেলেন, আসলেন, যাওয়ার সময় হেঁটে গেলেন, আসার সময় গাড়িতে আসলেন, রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা হলো। ঠিক আছে? যাওয়ার সময় আপনার সাথে আর একটা মোটরসাইকেল জার্নি শুরু করছিল, মানে সে আপনার আগে গেল, আপনি তার পরে গেলেন, তারপরে চোর পুলিশের পিছনে দৌড়াচ্ছে, তারপরে বিমান যাচ্ছে আকাশ দিয়ে, নিচ দিয়ে ধরেন ট্রেন যাচ্ছে। এই যে সবগুলোর সাথে একটা রিলেশন যদি আপনি বাইর করতে চান, এই যে কোনো ধরনের রিলেশন বা ক্যালকুলেশন করতে যাবেন, এগুলো কিন্তু সবগুলাই গতি রিলেটেড। ঠিক আছে?
তাহলে এই চলন্ত যে কোনো কিছু হিসাবগুলো যে করব আমরা, এইগুলা কিন্তু প্রচুর আমাদের বাস্তব জীবনের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তো এই জন্য এই অধ্যায়টা আশা করি মানে এনজয় করবেন। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আপনার নর্মালি অঙ্ক করতে ধরলে রোবটের মতো আপনারা কিন্তু কঠিন মনে হবে, ঠিক আছে? কারণ এখানে সমীকরণের মাধ্যমে অনেক বেশি পেঁচানো যায় অঙ্কগুলা। তো এই জন্য আমরা কি করব, সমীকরণের অঙ্কগুলা কঠিন লাগবে না যদি আপনারা সমীকরণের লজিকগুলো খুব ভালোভাবে ধরতে পারেন। আর লজিকগুলো ভালোভাবে ধরতে পারার মূল থিমটা হচ্ছে প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারা। তো আমরা শুরুতেই একটা সুন্দর গল্পর মাধ্যমে প্র্যাকটিক্যালি বিষয়গুলো শুরু করব, ঠিক আছে? এই পিডিএফ বানানোর সময় এই সুন্দর করে সাজাই দিতে হবে। এটা হচ্ছে প্রথমে হবে, এটা এখানে এরকম যেন না হয়, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আসি। আচ্ছা, আগে আমরা মানে অঙ্ক করবো না, আমরা আগে প্র্যাকটিক্যালি বুঝবো, ঠিক আছে? প্র্যাকটিক্যাল বিষয়টা কিভাবে বোঝা যায় সেটা দেখেন। ধরেন আমার বাসা হচ্ছে এতে, দেখেন আমি কিন্তু খুব সহজ সহজ ডিজিট দিব, সহজ সহজ গল্প বলবো, ঠিক আছে? আর আমার স্কুল হচ্ছে বিতে, এখানে হচ্ছে হোম আর এখানে হচ্ছে স্কুল, ঠিক আছে? তাহলে এ থেকে বিতে এই ডিস্টেন্সটা হচ্ছে মনে করেন 100 কিলোমিটার। এখন আমি যদি 20 কিলোমিটার বেগে যাই, তাহলে একটা গাড়ি নিয়ে 20 কিলোমিটার বেগে যাচ্ছি, তাহলে বিতে পৌঁছাতে আমার কত সময় লাগবে? 100 ডিভাইডেড 20 সমান সমান 5 ঘন্টা। খুব সিম্পল অঙ্ক কিন্তু, ঠিক আছে? বাট এখানে যদি আমি এখন যে এ থেকে বি পর্যন্ত একটা রাস্তা এক্স কিলোমিটার বেগে গেলে এক্স প্লাস 10 কিলোমিটার বেগে ফিরে আসলে কত সময় বেশি লাগবে, এই কথাগুলো যখন বলবো না, তখন আপনি কিন্তু সমীকরণ সাজাইতে যে আবার কোনটা আগে দিবেন, কোনটা পরে দিবেন, কোনটাকে ভাগ করবেন, কোনটাকে গুণ করবেন, উল্টাপাল্টা করতে পারেন। তো এই উল্টাপাল্টা না করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে কনসেপচুয়াল বিষয়টা ফুললি ক্লিয়ার হওয়া দরকার, ঠিক আছে? আচ্ছা, চিত্র দিয়ে বোঝাই দিন। আচ্ছা, চিত্র দিয়ে বোঝাই দেবো, সমস্যা নাই। তাহলে 100 কিলোমিটার রাস্তা 20 কিলোমিটার বেগে গেলে সময় লাগবে 5 ঘন্টা। তাহলে আমরা এখান থেকে সূত্র বানাইতে পারি। এই তাহলে 100 কি, 100 হচ্ছে ডিস্টেন্স এ বি এর, তাহলে ডিস্টেন্স, আর 20 কি, 20 হচ্ছে কিলোমিটার পার আওয়ার মানে স্পিড। তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে যেটা আসে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে টাইম। তাহলে এখান থেকে আমরা কিন্তু সূত্র বানাইলাম। আবার সূত্রটা মুখস্থ করতে হবে না, কিন্তু আপনি সবসময় প্র্যাকটিক্যালের সাথে রিলেট করবেন। সূত্র আপনি প্র্যাকটিক্যালি বলার পরে যেটা হবে সেটাই সূত্র। আচ্ছা, এখন আসি আবার যে যদি 20 কিলোমিটার বেগে ধরেন আপনি 100 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে দেখতেছেন আপনার ঘড়িতে 5 ঘন্টা লাগলো, তাহলে আপনার যে গাড়িটাতে গেলেন সেই গাড়িটার গড় গতিবেগ কত? এই 100 ডিভাইডেড 5 সমান সমান 20 কিলোমিটার। তাহলে এখান থেকে বুঝলাম যে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে স্পিড বাই হয়, ঠিক আছে? এবং এটা তো আপনার মুখস্থ করা লাগবে, এটা তো আপনি প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারতেছেন। আবার আসি, আপনার গতিবেগ 20 কিলোমিটার, এইভাবে গাড়ি চলছে চলছে আপনি হিসাব করে দেখলেন যে আপনাকে 5 ঘন্টা যেতে হবে একটা রাস্তায়। তাহলে 20 দিয়ে 5 কে ভাগ, নাকি 5 দিয়ে 20 কে ভাগ, নাকি 20 আর 5 গুণ? লজিক্যালি চিন্তা করেন, সূত্র আকার ভাগ। আপনার গাড়িটা 20 কিলোমিটার বেগে চলছে 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 1 ঘন্টা গেল, তারপর আবার চলছে আরো 1 ঘন্টা গেল, এইভাবে আপনি 5 ঘন্টা জার্নি করলেন ঘড়ি ধরে ধরে। এখন আপনি একটা জায়গায় এসে বিতে পৌঁছালেন। এখন আপনি তো এ থেকে বিতে আসলেন, এই জায়গাটার দূরত্ব কত? এখন আপনি কি এখানে 20/5 দিবেন, বা 5/20 দিবেন, নাকি 20 গুণন 5 দিবেন? এটা লজিক্যালি চিন্তা করেন যে 1 ঘন্টা যদি 20 কিলোমিটার হয়, 2 ঘন্টায় হবে 40, আর 5 ঘন্টায় হবে 100, ঠিক আছে? এই জন্য 5/20 100, এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 100 কিলোমিটার। তো এখান থেকে আমরা দেখলাম যে স্পিডকে টাইম দিয়ে গুণ করলে ডিস্টেন্স বাইর হয়, ঠিক আছে? আশা করি এই বিষয়গুলা মানে রিলেট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন অঙ্ক শুরু করবো। কালের কোনো সমস্যা নেই, দ্রুত। বই দিয়ে কোর্স করানোর কারণে এখন সবাই বই রিলেটেড কোর্স হয়ে গেছে। আসলে এটা বই দিয়ে তারপরে কোর্সটা শুরু করা লাগতো। কি এক যে বিপদে পড়ে গেলাম। স্পিড আর অ্যাভারেজ স্পিড কি সেম? আচ্ছা, এখানে একটা বেসিক কথা বলে দিই। সেটা হচ্ছে যে
আমি 1 ঘন্টায় জার্নি করলাম, ঠিক আছে, 1 ঘন্টায় যাচ্ছি, সুষম বেগে যদি যাই তাহলে 1 ঘন্টায় 20 কিলোমিটার আসলাম। এইটাকে 20 কিলোমিটারকে বলা হয় নর্মালি আমার স্পিড, আবার এটাকেই বলা হয় গড় গতিবেগ। এখন ধরেন সুষম গতিবেগে না যেয়ে যদি অসম গতিবেগে যাই, ধরেন সাপোজ এখানে 5 কিলোমিটার খুব জোরে আসলাম, তারপর আবার একটু রেস্ট নিলাম 2 মিনিট, তারপরে আবার ধরেন আছে 10 কিলোমিটার গেলাম, এইভাবে টোটাল এই এ থেকে বি পর্যন্ত আমার 1 ঘন্টা সময় গেল, আমি 20 কিলোমিটার গেলাম। তাহলে এটাকেই বলা হচ্ছে অ্যাভারেজ স্পিড। তার মানে স্পিড আর অ্যাভারেজ স্পিড জিনিসটা আসলে একই। কারণটা কি, যে অ্যাভারেজ স্পিড মানে আমি সবসময় সমান গতিতে চলছি এরকম না, আমার কখনো জোরে গেছি কখনো স্লো গেছি, কিন্তু মোটের উপর 1 ঘন্টা সময় বের করার পরে দেখা যাচ্ছে আমি 20 কিলোমিটার গেছি। এটাকে বলা হচ্ছে অ্যাভারেজ স্পিড, ঠিক আছে। আচ্ছা, ওকে। 1 নম্বর প্রশ্ন দেখেন। আচ্ছা, কালো কালারের কোনো সমস্যা আছে কিনা বলেন, সাদা কালো। John walks 10 miles at an average rate of 2 miles per hour and returns on a bicycle at an average rate of 10 miles per hour. How long does the entire trip take him? এটা আমরা এই যে অঙ্কগুলো পড়তেছি এটা হচ্ছে টাইম রিলেটেড। টাইম রিলেটেড মানে সময় বের করা। তাহলে যতগুলো অঙ্ক করব আমরা এখানে সবগুলো দেখব সময় বের করা, ঠিক আছে। তাহলে আচ্ছা, এখানে দেখতে হবে যে সূত্রগুলোর কথা বললাম ওগুলো আমরা আবার আলোচনা করব, অঙ্কের মধ্যে মধ্যে চলে আসবে। সবসময় দেখবেন ডিজিট গুলো কি বলতেছে। তাহলে 10 মাইল গেল 2 মাইল বেগে, আর ফিরে আসার সময় আসলো 10 মাইল বেগে। তাহলে যাওয়া প্লাস আসার সময়, আমরা কিন্তু বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক করছি, তাই না। তাহলে ওইখান থেকে আমরা নিয়ে আসি 10 মাইল যাচ্ছে 10 মাইল বেগে, আবার 2 মাইল বেগে, আর পরবর্তীতে 10 মাইল রিটার্ন আসতেছে 10 মাইল বেগে। তাহলে এখানে সময় লাগছে 5 ঘন্টা, এখানে সময় লাগছে 1 ঘন্টা, তাহলে মোটে হচ্ছে 6 ঘন্টা। তাহলে দেখেন তো এত বড় একটা ইংলিশ অঙ্ক সামারিটা বুঝে গেলে দ্রুত অ্যান্সার হয়ে যাচ্ছে না। আচ্ছা, এখন এই 10-এর নিচে 2 দিলাম আর 10-এর নিচে 10 দিলাম কিসের ভিত্তিতে? ওই প্র্যাকটিক্যাল লজিকের ভিত্তিতে। এইখানে যদি কেউ যে সূত্র কোনটা হবে, কোন সূত্রটা পড়বে এইভাবে চিন্তা করেন, অথবা ওই কি নিয়মে চিন্তা করেন, তাহলে কিন্তু সময় নষ্ট হবে। তাহলে এই যে এই টাইম এন্ড স্পিডের অঙ্কগুলোকে একেবারে সাইজ করার মূল থিমটা হচ্ছে এই শুরুতে যে প্র্যাকটিক্যাল কথাগুলো বললাম এইগুলা ফিল করে দ্রুত অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করা। তো এইটা আসলে মানে আমি যতটুকু বললাম ততটুকুতে ক্লিয়ার হয়ে যাবে, বিষয়টা এত সহজ না, কিন্তু অঙ্কের ভেতরে ভেতরে আমি আপনাদের দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি 1 নম্বরটা ক্লিয়ার। 2 নম্বর আসে। 2 নম্বর আপনারা দেখেন, বলছে এ ফায়ার ব্রোক আউট ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি। ইংরেজি অঙ্কে কিছু কিছু অপ্রয়োজনীয় কথা থাকে যেটা আসলে অঙ্কের উপর ইফেক্ট ফেলে না, জাস্ট অঙ্কটার ভাষাটা মেলানোর জন্য সেন্টেন্সটা লাগায় দেয়। একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরে গেছে। হাউ মেনি মিনিটস উড ইট টেক ফর এ ফায়ার ট্রাক টু গট টু দ্য ফায়ার 10 মাইলস অ্যাওয়ে? 10 মাইল দূর থেকে ওই ফায়ার ফাইটারদেরকে আসতে কত সময় লাগবে ইফ ইট ট্রাভেলস এট এ রেট অফ 20 মাইল পার আওয়ার, যদি 20 মাইল বেগে আসে, ঠিক আছে। তাহলে 10 মাইল আসতে হবে, 20 মাইল বেগে আসে। তাহলে দেখেন 10/20 মিনিট না, এটা কিন্তু হচ্ছে 10/20 ঘন্টা হবে। কোনটা 10 উপরে বসবে না 20 উপরে বসবে? দেখেন 20/10 মিনিটও দেওয়া আছে। তাহলে এই যে দেখেন একটু আগে যে কথাগুলো বললাম ওইটা নিয়ে কনফিউশন তৈরি হবে যে কোনটা উপরে কোনটা নিচে। সবসময় মনে রাখবেন যে ডিস্টেন্সটা উপরে আর স্পিডটা নিচে। এই ক্ষেত্রে অনেকের আবার মাথায় কাজ করতে পারে কি বড় সংখ্যাটা মনে হয় উপরে আর ছোট সংখ্যাটা নিচে। তাদের জন্য একটা প্র্যাকটিক্যাল লজিক বলি। প্র্যাকটিক্যাল লজিকটা হচ্ছে এইরকম যে দেখেন বলের গতিবেগ বের করার সময়, অথবা ধরেন আছে যে বাতাসের গতিবেগ বা যে কোনো কিছু অনেক দ্রুত যায়, এরকম ক্ষেত্রে কি হয় যে একটা বল কিন্তু 150 মাইল বেগে চলতেছে, 100 মাইল বেগে গতিবেগে বল ছুড়া হচ্ছে, কিন্তু বলটা কিন্তু 100 মাইল দূরে চলে যাচ্ছে না। 100 মাইল দূরে চলে গেলে তো কেউ দেখতে পাবে না, তাই না? বলটা কিন্তু ওই 22 গজের মধ্যেই যাচ্ছে। তো এই কারণে দেখা যাচ্ছে যে ডিস্টেন্সটা আপনার স্পিডের থেকে বেশি হতে হবে, বিষয়টা এরকম না। আপনি অনেক বেশি স্পিডে অল্প একটু রাস্তা যেতে পারেন, আবার অনেক কম স্পিডে অনেক দূরের রাস্তা যেতে পারেন। তার মানে কোনোটা বড় বা ছোট হওয়া আবশ্যক না, যে কোনো সময় যে কোনোটা হতে পারে। জাস্ট মনে রাখবেন যে ডিস্টেন্সটা উপরে বসে আর স্পিডটা নিচে বসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যাইতে হবে কত? 10 মাইল, আর গতিবেগ কত? 20 মাইল। তাহলে উপরে 10 আর নিচে 20, এইটার নাম হচ্ছে আওয়ার। আওয়ার কি কেন আওয়ার?
কারণ দেখেন এই যে মাইল পার আওয়ার বলা আছে, এখানে কিন্তু টোটাল ডিস্টেন্স মাইলসে দেওয়া আছে। তাহলে মাইল পার আওয়ার বলা থাকার কারণে এটা হচ্ছে ঘন্টা। এইটাকে যদি আমি মিনিট বানাইতে চাই তাহলে এইটার সাথে 60 গুণ করে দিলে এটা হবে মিনিট। তাহলে অ্যান্সারটা হচ্ছে 10/20 গুণন 60 মিনিট। এটা কাটাকাটি করলে 30 মিনিট অ্যান্সার বা আধা ঘন্টা বোঝা যাচ্ছে, বাট অপশন গুলো দেওয়া আছে এইভাবে। তাহলে এই সি নাম্বার হচ্ছে মিলতেছে, এই সি নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার নাকি? আচ্ছা, নেক্সটে আসি। 10 নাম্বার বলছে এ ম্যান ওয়ার্কস এট a rate of 10 mile per hour. After every 10 miles he rests for 6 minutes. How much time does he take to walk 50 miles? ঠিক আছে, আচ্ছা এখানে রেস্টের কথা বলছে তাই না? আচ্ছা তাহলে দেখি যে একটা মানুষ 10 মাইল বেগে যায়, আফটার এভরি 10 মাইলস, প্রত্যেক 10 মাইল পরে হি রেস্ট ফর 6 মাইলস। 10 মাইল কিন্তু এটা ডিস্টেন্স না, এটা হচ্ছে স্পিড। আবার প্রত্যেক 10 মাইল পরে, তার মানে সে এই 1 ঘন্টা পর পরে স্পিডে রেস্ট নেয়। কত মিনিটের জন্য? 6 মিনিটের জন্য। হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু ওয়াক 50 মাইলস? তাহলে মনে হচ্ছে না যে 10 মাইলে যদি 6 মিনিট রেস্ট নেয় তাহলে 50 মাইলে 5 6 30 মিনিট রেস্ট নেয়। 30 মিনিট আর কত মিনিট? 5 কিলোমিটার যাওয়ার জন্য 500, 5 কিলোমিটার যাওয়ার জন্য 5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট মানে 330 মিনিট অ্যান্সার মনে হচ্ছে, কিন্তু না। কেন না? এখন লজিক্যালি দেখি। বানরের অঙ্ক মনে আছে? বা এই যে আমাদের আমরা যে এই পদসংখ্যার অঙ্ক করি, ঠিক আছে, অথবা গাছ লাগানোর বিষয়টা দেখেন যে এইখানে একটা গাছ, 1 হাত পরে একটা গাছ, আর 1 হাত পরে একটা গাছ, আর 1 হাত পরে একটা গাছ, আর 1 হাত পরে একটা গাছ। তাহলে আমরা গাছ লাগাইলাম কয়টা? টোটাল 5টা গাছ। আর 1 হাত পর পরে ডিস্টেন্স হলে কত হাত ডিস্টেন্স দেখেন তো? 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত। তাহলে 1 হাত পর পরে গাছ লাগালে 5টা গাছ লাগানো যাবে কয় হাত জায়গায়? 5 হাত জায়গায় কিন্তু না, 4 হাত জায়গায়। কেন? কারণ এই যে গাছ লাগানোর পরে শুরু করছি, তাহলে এখানে গাছ লাগানোর আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু শেষে যে তুমি গাছ লাগাবো তাহলে গাছের সংখ্যা একটা বেশি হয় আর হাতের সংখ্যা একটা কম হয়। ঠিক আছে, যদি বলতো যে 1 হাত পর পরে গাছ লাগাবো তাহলে 5 হাত জায়গায় কটা গাছ? 6টা গাছ। অথবা 4 হাত জায়গায় কটা গাছ? 5টা গাছ, গাছ একটা বেশি। আচ্ছা, তো একইভাবে এখানে যদি আমরা যে এই প্রত্যেক 1 মাইল 10 মাইল পর পরে রেস্ট ফর 6 মিনিট, তাহলে সে এইখান থেকে জার্নি শুরু করলো, ঠিক আছে না? আচ্ছা, এইখানে যে রেস্ট নিল, তাহলে এটা হচ্ছে প্রথম রেস্ট। এখানে কিন্তু রেস্ট নিয়ে শুরু করছে, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম যে শুরু করার পরে তো কাউন্ট শুরু হয়েছে, তার আগে যত করে ঘন্টা ঘন্টা রেস্ট নেই, সমস্যা নেই। তাহলে এইখানে আসার পরে সে এইখানে 6 মিনিট রেস্ট নিল 1 ঘন্টা পরে। যেহেতু 1 ঘন্টা সে 10 মাইল যায়, তাহলে এই 10 মাইল সে যাওয়ার পরে 1 ঘন্টা সময় নিল, সাথে সে 6 মিনিট রেস্ট নিল। তারপর আবার এইখানে এসে দ্বিতীয় স্টেশন, সে আবার 6 মিনিট রেস্ট নিল। এইখানে এসে তৃতীয় স্টেশন, সে আবার 6 মিনিট রেস্ট নিল। ঠিক আছে, আচ্ছা এভাবে কয় মাইল রাস্তা যেতে হবে? 50 মাইল। তাহলে 10, 20, 30, 40, আচ্ছা এইখানে একটা গেল 50। তাহলে দেখেন এইখানে একবার রেস্ট নিল, এটা দ্বিতীয়বার রেস্ট নিল, তৃতীয়বার রেস্ট নিল, এইখানে চতুর্থবার রেস্ট নিল। ঠিক আছে না? আচ্ছা, তারপরে এইখানে যখন সে পৌঁছায় গেছে, তার জার্নি তো শেষ হয়ে গেছে। তাহলে এই স্টেশনটাতে তাকে আর রেস্ট নেওয়ার দরকার নাই, কারণ যখন সে পৌঁছায় গেছে তখন তো টাইম শেষ হয়ে গেছে, আর তো রেস্ট নেওয়া নেই, কাজ নেই। এখন সারা জীবন রেস্ট নিল, সেটা আর কাউন্টের মধ্যে পড়বে না, তাই না? আচ্ছা, তাহলে কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখানে শুরু আর শেষ মোট 6টা স্টেশন, কিন্তু শুরুর স্টেশন আর শেষের স্টেশনে রেস্ট নিবে না। তাহলে কয়টা স্টেশনে রেস্ট নিবে? 4টা স্টেশনে রেস্ট নিবে। 4টা স্টেশনে রেস্ট নিলে 4 6 24 মিনিট রেস্ট নিবে। আর সময় তো লাগবে, এখানে দেখেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। 50 কিলোমিটার রাস্তা, 10 কিলোমিটার বেগে সময় লাগবে, নর্মাল জার্নি করার সময় লাগবে 5 ঘন্টা। 5 ঘন্টা মানে 5 6 30 সমান সমান 300 মিনিট। 300 মিনিট যদি হয় আর এই 24 মিনিট রেস্ট, তাহলে টোটাল অ্যান্সার হচ্ছে 324। তাহলে এই প্রশ্নের অ্যান্সার ডি, 324। গাছের যে উদাহরণটা দিলাম ওইটা খুবই প্র্যাকটিক্যাল একটা কথা, এবং এইখানে গাছের সাথে রিলেশন কি? স্টেশন গুলার। কিন্তু এখানে আবার 5 কিলোমিটার বা 50 কিলোমিটার মানে 5-10 দিয়ে ভাগ করলে 5টা স্টেশন। হ্যাঁ, কিন্তু এই 50 কিলোমিটার রাস্তায় 10 কিলোমিটার পর পর স্টেশন হলে টোটাল 6টা স্টেশন হবে। শুরুটার শেষটা বাদ দিলে 4টা স্টেশনে রেস্ট নিতে হবে। তাহলে 4টা স্টেশনে 6 মিনিট করে রেস্ট নিলে 24 মিনিট।
এবং 300 মিনিট হচ্ছে জার্নির সময়, আর 24 মিনিট রেস্ট মিলে টোটাল 324 মিনিট। এই প্র্যাকটিক্যাল কথাটা মনে রাখলে শুধু এই অঙ্কে না, আরো অনেক অঙ্কে পরে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে 4 নম্বরটা একটু ট্রাই করেন। ঠিক আছে, কতগুলো টোটাল? আচ্ছা, তারপর প্রশ্নটা দেখেন, 4 নম্বরটা দেখেন, বলছে এ কার ইজ ড্রাইভিং এট এ স্পিড অফ 100 মাইল এন্ড স্টপস ফর 10 মিনিটস এট দ্য এন্ড অফ এভরি 150 কিলোমিটার। আগেরবার সুন্দর করে ভাগ করা যাচ্ছিল, এবার একটু ঝামেলা করে দিয়েছে, সমস্যা নাই। টু কভার এ ডিস্টেন্স অফ 1000 কিলোমিটার ইট উইল টেক, এটা কত সময় নিবে? দেখেন দেখি কি হবে। তাহলে কি বলতেছে যে 100 কিলোমিটার স্পিডে চলে এবং 10 মিনিটের জন্য রেস্ট নাই কত কিলোমিটার পরে? 150 কিলোমিটার যাওয়ার পরে। তাহলে কয়টা স্টেশনে সে রেস্ট নিবে? দেখেন, আচ্ছা আপনারা একটু চেষ্টা করেন, আমি একটু পিডিএফটা নেই। চার নম্বর প্রশ্ন, তাহলে এখানে টোটাল আগের টাইম লাগবে এই 1000 কিলোমিটার 100 কিলোমিটার বেগে গেলে লাগবে 10 ঘন্টা। এটা কিন্তু নর্মাল টাইম লাগবে। এটা কি? এটা হচ্ছে জার্নির বিরতি বাদ দিয়ে, এর সাথে বিরতির সময়টা অ্যাড হবে। তাহলে দেখেন 150 কিলোমিটার পর পরে জার্নি করলে, রেস্ট নিলে এই 1000 কিলোমিটারে 6টা স্টপেজ পাবে। ঠিক আছে, 6টা স্টপেজ পাবে না? আচ্ছা, এখন আসে 6টা স্টপেজ কিভাবে একটু দেখি। ধরা এইখান থেকে জার্নি শুরু করলো, এই যে প্রথম স্টপেজ এটা 150 কিলোমিটার, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, চতুর্থ এটা, পঞ্চম এটা, ষষ্ঠ এটা। ঠিক আছে, তারপরে যে 100 কিলোমিটার ওইখানে কিন্তু জার্নি রেস্ট নাই। তাহলে এখানে প্রথম রেস্ট, দ্বিতীয় রেস্ট, তৃতীয় রেস্ট, চতুর্থ রেস্ট, পঞ্চম রেস্ট, ষষ্ঠ রেস্ট। 150 করে হিসাব করলে, আমি ভেঙে ভেঙে দেখা দিতেছি, আবার নর্মাল ক্যালকুলেশনও দেখা দিব, সমস্যা নেই। তাহলে দেখেন এখানে প্রথম স্টেশনটা বাদ দিয়ে এই 150 কিলোমিটার গেলে একবার রেস্ট পাবে, তারপরে 150 গেলে 2 বার, তারপরে 150 গেলে 3 বার, তারপরে 150 গেলে 4th বার, তারপরে 150 গেলে 5ম বার, তারপরে 150 গেলে 6ষ্ঠ বার। আচ্ছা, এখন তাহলে 6টা 150 মিলে কত? 6 ডেরে 900। এখন কি জার্নি শেষ হয়েছে? হয় নাই, আরো 100 কিলোমিটার যেতে হবে। তো আগের অঙ্গের সাথে এটার ব্যতিক্রম হচ্ছে কি, যে এখানে শেষের স্টেশনটা বাদ পড়তেছে, বাট তার আগের যে স্টেশনটা এটা কিন্তু কাউন্টের মধ্যে নিতে হচ্ছে, ওইখানে রেস্ট করবে। তাহলে 6টা স্টেশনে কতক্ষণ? 150 কিলোমিটার পর পর রেস্ট নেয় কত মিনিটের জন্য? 10 মিনিটের জন্য। 10 মিনিট করে রেস্ট নিলে রেস্ট নিবে 60 মিনিট। তাহলে এই 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। তাহলে নর্মাল জার্নি করতে সময় লাগবে 10 ঘন্টা, আর রেস্টের 1 ঘন্টা মিলে হচ্ছে টোটাল লাগবে 11 ঘন্টা। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 11 ঘন্টা। আশা করি ক্লিয়ার। ওকে, 5 নম্বর প্রশ্ন দেখেন। এই প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, কিন্তু খুব পেন লাগে অনেক। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার বলেন তো, কে কে পারতেছেন দেখি। আচ্ছা, এই আমরা প্র্যাকটিক্যাল চিন্তা না করতে পারলে ভুল হতে হবে। এক্সক্লুডিং স্টপেজ, মানে স্টপেজ বাদ দিলে দ্য স্পিড অফ এ বাস ইজ 54 কিলোমিটার এন্ড ইনক্লুডিং স্টপেজ ইট ওয়াজ 45 কিলোমিটার পার আওয়ার। ফর হাউ মেনি মিনিটস ডাজ দ্য বাস স্টপ পার আওয়ার? ঠিক আছে, আচ্ছা এখন ধরেন এই যে বাস যাচ্ছে স্টপেজ, যাচ্ছে স্টপেজ, যাচ্ছে স্টপেজ, এখানে একটা স্টপেজ হতে পারে, 2-3টা স্টপেজ হতে পারে, সমস্যা নেই। তাহলে মনে করেন এখানে টোটাল রাস্তা আছে 54 কিলোমিটার, স্টপেজে একটু থামছে, এই থামার হিসাবটা যদি কাউন্ট না করে ডাইরেক্ট 1 ঘন্টায় সে 54 কিলোমিটার রাস্তা চলে গেছে। এখন যদি এই স্টপেজ গুলাকে থামার সময় যে টাইমটা লাগছে সেই টাইমটা যদি কাউন্ট করা হয়,
তাহলে এই গতিবেগটা কিন্তু আর 54 থাকবে না। তখন ধরেন আছে এখানে আসে 60 মিনিট বা 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু যখন এই স্টপেজের টাইম গুলো কাউন্ট করা হবে তখন কিন্তু তার আগেই 1 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই আগে যদি 1 ঘন্টা হয় তখন তো গতিবেগটা আর 54 কিলোমিটার থাকবে না, কমে যাবে, তাই না? আর ওইটা বলে দিচ্ছি যে 45 কিলোমিটার, মানে এই স্টপেজ গুলা ধরে স্টপেজের যে টাইমটা ওয়েস্ট হয়েছে ওইটা সহ যদি ধরা যায় তাহলে টোটাল কত হচ্ছে? টাইম হচ্ছে 1 ঘন্টায় 45 কিলোমিটার যেতে পারবে। এখন বলছে ফর হাউ মেনি মিনিটস ডাজ দা বাস স্টপ পার আওয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমরা স্পিডের ডিফারেন্স কি দেখতেছি? 9 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে এইখানে এই 54 আর 45 এর ডিফারেন্স কি? 9 কিলোমিটার বেশি যাচ্ছে যদি স্টপেজের কারণ হয়। তাহলে এই 9 কিলোমিটার রাস্তার যে সময়টা লাগছে সেই সময়টাই হচ্ছে স্টপেজের টাইম। উত্তর কি বলছে? হাউ মেনি ডাজ দা বাস স্টপ পার আওয়ার। যেহেতু এটাও 1 ঘন্টার 60 মিনিটের গতিবেগ, এটাও 60 মিনিটের গতিবেগ, এই জন্য কি, এই জন্য হচ্ছে এই দুইটা হচ্ছে 1 ঘন্টারই কথা বলতেছে। তাহলে এই 1 ঘন্টা লাগতেছে, তাহলে মাঝখানে যে 9 কিলোমিটার কম লাগলো, 9 কিলোমিটার কম গেল বা কম স্পিড হলো, এর কারণটা কি? এই সময়টাতে এই 9 কিলোমিটারের জন্য যে সময়টা লাগে এই সময়টা সে স্টপেজে বসেছিল। তাহলে আসি যে 54 কিলোমিটার যেতে লাগে 60 মিনিট, তাহলে 1 কিলোমিটার যেতে লাগবে এত মিনিট আর 9 কিলোমিটার যেতে লাগবে এত মিনিট। তাহলে 6 লং 54 আর 6 10 60, তাহলে 10 মিনিট। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 10 মিনিটের জন্য বসে। এখানে একটা কনফিউশন ফুললি ক্লিয়ার করে দেই, তারা একটু খেয়াল করেন, যারা কনফিউজ হয়ে যাবেন। এখানে 54 না ধরে 45 যদি ধরেন তাহলে কিন্তু কনফিউশনে পড়ে যাবেন, ঠিক আছে? সেই বিষয়টা একটু বোঝাই দিই। ধরে এই যে আমরা 54 মিনিট সময় নিতেছি, তাই না? তাহলে এইখানে টাইমটা না ধরে এইখানে 9 মিনিট যে বেশি সময় লাগতেছে, তাই না? এই 9 মিনিটের যে সময়টা, 9 কিলোমিটার যাওয়ার যে সময়টা, ওই সময়টাই এই স্টপেজ গুলোতে বসেছিল। তাহলে 9 কিলোমিটারের জন্য আমরা দেখলাম 10 মিনিট সময় দরকার। তাহলে এই 9 কিলোমিটারের জন্য যে 10 মিনিট সময় দরকার, ওই 10 মিনিট সময় সে বসে কাটাইছে। এটাই হচ্ছে প্রতি ঘন্টার তার স্টপেজের সময়, ঠিক আছে? আচ্ছা, ওকে। আসি রেস রিলেটেড প্রশ্নগুলো দেখব। ও কেন 45 থেকে হিসাব হবে না? আচ্ছা, ওকে, নাইস একটা প্রশ্ন বলছে। এই কথাটা আসলে বললাম, কিন্তু আরো একটু ক্লিয়ার করে দিই। আমি ভাবছি চিত্রটা দেওয়ার কারণে হয়ে গেছে। আচ্ছা, 45 থেকে কেন হিসাব হবে না? খেয়াল করেন, 45 থেকে 9 কিলোমিটার কিন্তু বাদ যাচ্ছে না। নর্মালি মনে করেন যে আমি কোন স্টপে দিলাম না, ঠিক আছে? সিরিয়াসলি খেয়াল করেন, মনে করেন নর্মালি আমি 54 কিলোমিটার 1 ঘন্টায় চলে গেলাম, 60 মিনিটে 54 কিলোমিটার রাস্তা চলে গেলাম। তাহলে এটা হচ্ছে আমার পার ঘন্টায় স্পিড। এখন আমি কি করলাম, এই 1 ঘন্টায় 54 কিলোমিটার না যেয়ে পরের দিন 1 ঘন্টায় কিছু রাস্তা কম গেলাম, আর ওইখানে যে সময়টা আমার সেভ হলো এই সময়টা আমি স্টপেজে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই কিছু কিলোমিটার কম গেলাম, ঠিক আছে না? আচ্ছা, কত কিলোমিটার কম গেলাম এটা প্রশ্নে বলা আছে। সাপোজ মনে করেন 10 মিনিট কম গেলাম। তাহলে 10 মিনিট কেন? কারণ এখানে আমি 10 মিনিট রেস্ট নিছিলাম, তাই না? আচ্ছা, তো এখন আসি এই 10 মিনিট আমি তো টাইম জানি না, আমরা এটা বাইর করবো, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি যে 45 কিলোমিটার পর্যন্ত যাইতে পারছি পরের দিন 1 ঘন্টায়। মানে আমি এখানে একটু রেস্ট নিছি, ওই খরগোশ কচ্ছপের মতো। খরগোশ আছে ঘুমাইছে, এই কারণে সে যাওয়ার পর 1 ঘন্টা পরে দেখতেছে যে সে 45 কিলোমিটার চলে আসছে। তাহলে এই যে 9 কিলোমিটার কম গেল, এখন দেখেন এই 9 কিলোমিটার জায়গাটা 54 কিলোমিটারে 9 কিলোমিটার কম নাকি 45-এ 9 কম? একটু নিজে থেকে চিন্তা করেন তো। 45-এ যদি 9 কম হইতো তাহলে তো 36 কিলোমিটার যাইতো, তাই না? কিন্তু 45-এ তো 9 কম না। আর এখানে কি 45-এ 9 বেশি এই কথা বলার সুযোগ আছে? সুযোগ নাই। কারণ হচ্ছে কি যে রাস্তাটা কম গেছে ওই রাস্তাটা সে রেস্ট নিছে। এই জন্য কিন্তু আমি চিত্র দিয়ে বুঝাইছিলাম, আপনারা তো ওই পয়েন্টটা ধরতে পারেন নাই। তো যাই হোক, এই 9 কিলোমিটার যে কম, এটা হচ্ছে 54-তে 9 কম। তাহলে 54-তে 9 কম মানে 60-এ কত? তাহলে এই যে 6, এই যে 10 মিনিট অ্যান্সার। আচ্ছা, এখন কি ক্লিয়ার কিনা এটা বলেন। 9 কিন্তু মিনিট না, 9 হচ্ছে কিলোমিটার। 54 কিলোমিটারের মধ্যে টোটাল দৃষ্টে 54 না, 54 কিলোমিটারের মধ্যে
9 কিলোমিটার রাস্তা সে কম গেছে। এই 9 কিলোমিটার রাস্তা কম যাওয়ার কারণে যে সময়টা সেভ হয়েছে, সেই সময়টা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো যে এই 54 কিলোমিটারের জন্য বরাদ্দ ছিল 60 মিনিট, তাহলে এই 9 কিলোমিটারের জন্য সময় বরাদ্দ ছিল 10 মিনিট, আর এই 10 মিনিটে সে এইদিকে যাত্রা বিরতি দিছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি। ক্লিয়ার স্যার, ডিপি ম্যাথ, হ্যাঁ ডিপি ম্যাথ, একটু ডিপলি চিন্তা করা ম্যাথ। ঠিক আছে, আচ্ছা রেস রিলেটেড আমার একটা ইউটিউবে ভিডিও আছে, ভিডিওটা দেখে নিবেন। আর এই তাহলে এইটার বেসিকটা ক্লিয়ার হবে। এখানে আমি বেসিকটা বোঝাই দিতেছি। বলছি ইন এ কিলোমিটার রেস এ বিটস বি বাই 100 মিটার এন্ড বি বিটস সি বাই 150 মিটার। ইন দ্য সেম রেস বাই হাউ মেনি মিটার্স ডাস এ বিট বাই বিট সি। তো রেসের বেসিক অঙ্কগুলো হচ্ছে এইরকম যে একটা 1000 মিটারের রেস, 1000 মিটার আসলে এ বি সি ডি যতজনে থাক এরা 1000 মিটার দৌড়াচ্ছে। তাহলে 1000 মিটার গেলেই কিন্তু এখানে রেসের দড়ি টাঙানো আছে, এটা ধরলে রেস শেষ। এরপরে আবার দৌড়াতে থাকবে, বিষয়টা এরকম না। এরপরে এখানে দৌড়ালে ওইটার কোনো দাম নাই, এর আগ পর্যন্ত আর দাম আছে দৌড়ানোর। তো এখানে বলছে যে ইন এ কিলোমিটার রেস, তার মানে কিলোমিটার, এ কিলোমিটার মানে কি? এ কিলোমিটার মানে যা, 1000 মিটার মানে তা। তাহলে এ বিটস বি বাই 100 মিটার, তাহলে এ জিতলো, বি হারলো কত মিটারে? 100 মিটারে। বি বিট সি, তার মানে এ যখন এই 1000 মিটারে পৌঁছায় গেছে তখন বি 100 মিটার পেছনে আছে। আবার বি যখন বি বিট সি বাই 150 মিটার, বি যখন 1000 মিটারে পৌঁছায় গেছে তখন সে পিছনে ফিরে দেখতেছে সি আছে 150 মিটার দূরে। ঠিক আছে, আচ্ছা এখন আসি ইন দ্য সেম রেস বাই হাউ মেনি মিটার্স ডাস এ বিট সি। তাহলে এখানে কিন্তু বলা যাবে না এ 100 আর 150, মানে এমনি ওই নিয়মের মতো স্টাইলে বলা যাবে না, জাস্ট এটা চিত্রটা বোঝেন। এখন আমরা আসি যে এ আর বি এর ডিফারেন্স হচ্ছে 100 না, আর বি আর সি এর ডিফারেন্স 150। তাহলে খেয়াল করেন তো, এ যখন 1000 মিটারে, বি তখন 900 মিটারে আছে। আবার বি যখন 1000 মিটারে, সি তখন 850 মিটারে আছে। এই কথাটা কি বুঝতেছেন? এত মিটারে হারাইছে, এই কথা মানে কি? মানে সে এত মিটার পিছনে আছে। ঠিক আছে, আর যে জিতে গেছে সে 1000 মিটারে পৌঁছে গেছে। না হলে তো যদি এখানে বি থাকতো আর পিছনে ফিরে দেখতো যে 150 মিটার পিছনে সি আছে, এই 150 মিটারে তো শীতে জিতে যাবে না, শেষ মুহূর্তে যা জিতাইতে হবে। 1000 মিটারে পৌঁছানোর পরে তারপরে হিসাব হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কথা বলতে পারি না যে এ এখানে আছে, বি এখানে আছে। যখন বি এই 1900-তে আছে তখন সি কোথায় আছে? তাহলে কি হবে? তাহলে এ সি কে কত মিটারের ব্যবধানে পরাজিত করবে সেটা বাইরে হবে। এখন বলতে পারে সি তো 850 মিটারে আছে। হ্যাঁ, সি 850 মিটারে আছে কখন? যখন বি পৌঁছায় গেছে 1000 মিটারে। কিন্তু তখন তো এর সাথে আর তুলনা করা যাচ্ছে না। এর সাথে তুলনা করার জন্য বি কে আমার নিয়ে আসতে হবে এই 900 মিটারে, আর ওই সময় সি কোথায় আছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখি যে বি 1000 মিটার গেলে সি যাচ্ছে 850 মিটার। তাহলে বি 900 মিটার গেলে সি যাচ্ছে কত মিটার? এই যে 1000 আর উপরে হচ্ছে 900। তাহলে এই দুইটা শূন্য বাদ, এই শূন্য এই শূন্য বাদ। 5 লং 45-এর 5 হাতে করে 4, 8 লং 72 আর 4 76। তার মানে বি যখন 900 মিটার জায়গাতে আছে তখন সি 765 মিটারে থাকবে। তাহলে এ মাইনাস সি, তো যখন বি 900 মিটারে থাকবে আর সি 765 মিটারে থাকবে, ঠিক সেই সময় এ কোথায় থাকবে? এ তো 1000 মিটারে থাকবে, কারণ এ তো বি কে 100 মিটারের ব্যবধানে হারিয়ে দিয়েছে, তাই না? তাহলে এই সময় আমরা পেয়ে গেছি, মানে সমান একই সময়ে এ বি সি এর অবস্থান বের করলে সবার সাথে সবার রিলেশন বাই করা যাবে। তাহলে এ মাইনাস সি সমান সমান কত? এই 1000 মিটার এ আছে এ, আর সি আছে 765 মিটারে। তাহলে তখন তাদের ডিফারেন্সটা হচ্ছে 235 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ 235 মিটার। আশা করি সবাই ক্লিয়ার। রেসের বেসিক বিষয়টা বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমরা আরো অঙ্ক করব।
যেহেতু রেসের অঙ্ক আছে, আমরা এখানে ফুললি ক্লিয়ার না হলেও সমস্যা নেই, পরেরটাকে দেখি। 7 নম্বর কি বলছে, ইন এ 100 মিটার রেস এ বিটস বি বাই 10 মিটার এন্ড সি বাই 13 মিটার। ইন এ রেস অফ 180 মিটার বি উইল বিট সি বাই। আচ্ছা, এই অঙ্কগুলো না আপনারা কিন্তু সহজ অঙ্ক হলেও অনেকে পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে এই অঙ্কগুলোর সাথে ধারণা নাই। আচ্ছা, আগের অঙ্কটা তো অনেকে একটু বুঝতে সমস্যা হয়েছে, তাই না? তাদের জন্য এখানে ক্লিয়ার করে দিতেছি। এই যে ইন এ 100 মিটার রেস, এই কথাটা যখন বলবে তখন হচ্ছে কি এই 100 মিটার রেস এর এ আর বি এর মধ্যে এ বিটস বি বাই 10 মিটার, এই কথা মানে হচ্ছে এ 100 তে পৌঁছে গেছে আর পিছনে ফিরে দেখতেছে বি 10 মিটার দূরে আছে, তার মানে বি 90 তে আছে। আবার আসি এন্ড সি, এই এন্ড সি বাই, তাহলে এবার সি কে হারালো কে? এই যে এ হচ্ছে বিটস, এই কথাটা হচ্ছে এই অংশ, মনে করেন এখানে বাই বি 10 মিটার, এই কথা বাদ, তাহলে কি হলো এন্ডও বাদ, তাহলে এ বিটস সি বাই 13 মিটার। তাহলে এই মিস্টার এই এ সি কে হারালো কত মিটারের ব্যবধানে? 13 মিটারের ব্যবধানে। তাহলে সি কোথায় আছে? সি আছে 87 মিটারে। এই 90 87 এগুলো কি বিয়োগ করে দেখা দিতে হবে নাকি? আশা করি মুখে মুখে ধরতে পারবেন। তাহলে এখানে কিন্তু দেখেন একই সময় তাদের অবস্থান বোঝা যাচ্ছে। অবস্থানটা কি? 100 মিটার ব্যবধানে যখন 100 মিটারের জায়গা যখন এ পৌঁছায় গেছে, ঠিক সেই সময়ে বি আছে 90 মিটারে। আবার এই 100 মিটারে যখন এ আছে, ওই সময় ঠিক সি আছে 87 মিটারে। কেন? কারণ 13 মিটারের ব্যবধানে আছে। তাহলে আমরা যদি বিসি কে দৌড় লাগাই দেই এই 100 মিটার, আমরা কিন্তু বলতে পারবো না 3 মিটার। কারণ কি, যখন বি 100 মিটারে পৌঁছাবে তখন সি কিন্তু 97 মিটারে থাকবে, বিষয়টা এরকম না, কারণ সমান হারে তো বাড়বে কমবে, তাই না? আচ্ছা, কিন্তু এতটুকু বলতে পারি যে যেই সময়ে বি 90 এ আছে সেই সময়ে সি 3 মিটার পিছনে 87 মিটারে আছে। তার মানে 90 মিটার এর রেসে বি জিতবে 90 মাইনাস 87 সমান সমান 3 মিটারের ব্যবধানে। এখন 180 মিটারের রেসে বি কত মিটারের ব্যবধানে জিতবে? তাহলে 180 মিটার দেখেই তো বোঝা যাচ্ছে, 90 মিটার যদি 3 মিটারে জিতে, তাহলে 180 মিটারের জিতবে এই যে 3 এর ডাবল 6 মিটারের ব্যবধানে। এখন 180 মিটার রেসটা দেখেন তো কত সুন্দর করে মিলাই দিছে, এখানে 90 এর সাথে হবে দেখে মিলাই দিছে। এখানে যদি 180 না দিয়া 108 দিত, তাহলে কিন্তু ঐকিক নিয়মে করা লাগতো, দশমিক বা ভগ্নাংশ আসতো। আশা করি ক্লিয়ার, তাই না? আচ্ছা, তাহলে রেসের বিষয়টা বুঝতে পারছেন। রেসের বিষয়টা হচ্ছে যে কন্টেম্পোরারি, মানে সমসাময়িক সময়ে একই সময়ে কে কোথায় আছে এটা বাইর করতে পারা। এখানে যদি খেয়াল করেন, যদি বলতো যে বি সি কে কত মিটারের ব্যবধানে হারাবে, এই অঙ্কটাতে যদি বলতো, তাহলে আমাদের অনেকেরই মনে হচ্ছে যে 3 মিটারে। না, এটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ রেসটা তো 100 মিটারের রেস। যদি বলতো যে 90 মিটারের রেসে বি সি কে কত মিটারে হারাবে, তখন মানে যত মিটারের রেস বলবে, যে জিতবে তাকে তত মিটারে নিয়ে যে বসায় রাখতে হবে, তারপরে সে পিছনে ফিরে দেখবে কে কত পিছনে আছে। যেমন এই বিপিএল এর খেলা চলতেছে না, কুমিল্লা ফাইনালে যা বসে আছে, এখন অন্যরা রেস চালাচ্ছে, কে জিতে ফিরে আমার কাছে আসতেছে আমি দেখি। তো বিষয়টা এইরকম, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, তানভীর রহমান জিকু বলছেন বুঝেছি স্যার, ওকে। তাহলে এখানে যদি বলতো যে এই রেসটাতে বি কত মিটারে জিতবে, তখন কি করতে হবে জানেন? যখন বি, তাহলে দেখেন 90 মিটারের রেসে, এই 90 মিটারের রেসে বি জিতবে 3 মিটারে, আর 1 মিটারের রেসে বি জিতবে এত মিটারে, আর 100 মিটারের রেসে বি জিতবে এই যে 100 মিটারে। তাহলে 0 0 কাটা, 3 3 9, 3 10 এই যে 3.33, এইটা তখন অ্যান্সার হতো, এত মিটারের ব্যবধানে জিতবে। ঠিক আছে, 100 মিটারের রেসটা হলে সাধারণত মিলাই দেওয়া থাকে। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা দেখেন তো। আপনার রংপুর হেরে গেছে। আরে আমার রংপুরে তো আমি খেললেই তো জিতে যাইতো। আমি তো একসময় খুব ভালো ক্রিকেট খেলতাম, আমার হলমেটরা জানে খুব ভালো, যদিও আমার খেলায় নিত না, বাট যখন খেলতে নামছিলাম তখন বুঝতে পারছি। বাট যে সময় খেলার সময় ছিল সেই সময় এত ব্যস্ত ছিলাম যে এত খেলা খেলার টাইম ছিল না, অল্প কিছু খেলছিলাম। আর নম্বর বলছে যে ইন এ 500 মিটার রেস দ্য রেশিও অফ দ্য স্পিডস অফ টু contestant Ajmal and Badal is 3:4. If Ajmal has ahead a start of 140 meter, then Ajmal wins by. আচ্ছা, কিন্তু এই অঙ্কটা আপনারা যত ভালো ভালো ম্যাথ পারেন, যদি এই রেস রিলেটেড ম্যাথ আপনার বেসিক ধারণা না থাকে, আপনি যদি এরকম অঙ্ক করে করে অভ্যস্ত না হন, তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষার হলে ছেড়ে দিয়ে আসতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনাকে সব আইটেমের ম্যাথ সম্বন্ধে জানতে হবে, মানে নিয়মগুলো সম্বন্ধে ধারণা থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করা দরকার? এখানে কি বলতেছে শুরুতে দেখি, এর 500 মিটার রেস। তাহলে এবার রেসটা হচ্ছে
500 মিটারের একটা রেস, এইখানে হচ্ছে 500 মিটার শেষ বিন্দু। তাহলে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ টু কন্টেস্ট্যান্ট, কন্টেস্টের শব্দটা উচ্চারণ করতে দাঁত ভাঙে যাচ্ছে, বাদ দেন না, সমস্যা নাই, দেখে তো বুঝতেছে যে আজমল আর বাদলকে লাগাই দেওয়া হচ্ছে। তাহলে আজমল আর বাদল মানে এ বি, এর স্পিড 3, এর স্পিড 4, তাহলে মানে এ যখন 3 মিটার যায়, এ তখন 4 মিটার যাবে। আচ্ছা, এখন এদেরকে দুজনকে যদি আমি দৌড়াতে লাগাই, তার মানে দেখে বোঝাচ্ছেন, মনে করেন বি হচ্ছে বড় ভাই, ঠিক আছে না? এখানে এই প্রশ্নে কি বি হচ্ছে বড় ভাই, যদি দৌড়াইতে লাগাই দিই 500 মিটারে, অবশ্যই বি জিতবে, কারণ বির স্পিড তো বেশি, যেহেতু তাদের স্পিডের রেশিও দেওয়া আছে 3:4। আচ্ছা, এই অধ্যায়টাতে কিন্তু অনেকগুলো ছোট ছোট টেকনিক শিখবো, যেগুলো আপনার ম্যাজিকের মতো অঙ্ক অ্যান্সার বাড়ি করে দিবে। কিন্তু শুধুমাত্র টেকনিক গুলো দেখাই দিলে তো আপনার মানে হজম হবে না, এই জন্য অঙ্কের সাথে সাথে টেকনিক গুলো কাজ করবেন। এখানে স্পিডের রেশিওর সাথে টেকনিকটা কত সুন্দর দেখেন। আর এই স্পিডের অঙ্কটা আমি বলতেছি, চিত্র আট করে এমন ভাবে ফিল করাই দিব, আপনি খুব সুন্দরভাবে ধরতে পারবেন। তাহলে ইফ আজমল হ্যাজ অ্যাহেড স্টার্ট, আজমলের হ্যাজ অ্যাহেড স্টার্ট অফ 140 মিটার। দেখেন না যে একটা বড় মানে যে খুব ভালো খেলতে পারে আর যারা দুর্বল তাদেরকে বলে ওই তুমি আগে থেকে দৌড়াও, দেখি তা আমাকে হারাইতে পারবে না। অনেকবার প্রতিবারে দৌড়াচ্ছে, প্রতিবারে হারে যাচ্ছে। যে কোনো খেলাতে এরকম হয় না, ধরেন ব্যাডমিন্টন খেলাতে একজন বারবার হেরে যাচ্ছে, তোমাকে আগে অ্যাডভান্স 5 পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে দৌড়ের সময় কেউ যদি খুব দুর্বল হয় আর যে সবল হয় সে বারবার জিততেছে, তখন যে দুর্বল তাকে যদি অ্যাডভান্টেজ দিতে চায় তাহলে কি বলবে? বলবে কি যে তোমাকে আমার সাথে সাথে থাকে দৌড়ার দরকার নাই, তুমি আমার থেকে আরো 140 মিটার সামনে যে এইখানে দাঁড়াও। এখানে কে দাঁড়াইছে? আজমলকে, আজমলকে অ্যাহেড দিছে, কে দিছে? বি দিছে, বাদল। তাহলে আজমল যে এখান থেকে দৌড় শুরু করবে, এটা ডিস্টেন্স কত? 140। আর বাদল কোথায় আছে? বাদল আছে এই 4-এ, মানে এই শুরুতেই আছে এখনো। আচ্ছা, তাহলে কি বলছে এবার কে জিতবে? কে জিতবে আমরা জানি না, তারপরে কি বলতেছে দেখি। ইফ আজমল হ্যাজ অ্যাহেড স্টার্ট অফ 140 মিটার, দেন আজমল উইন্স বাই, প্রশ্নেই বলে দিচ্ছে যে আজমল জিতবে কত মিটারের ব্যবধান, তার মানে আজমল কিন্তু জিতবে। এখন আসি কত মিটারের ব্যবধান। মিটারের ব্যবধান কিভাবে হিসাব করে? মিটারের ব্যবধান হিসাব করার বেসিকটা তো আমরা গত অঙ্কগুলোতে দেখছি, যে যে জিতে সে 500তে এসে বসে থাকে, বসে থেকে পেছনে ফিরে দেখে পেছনে কে কত দূরে আছে, যে যত দূরে আছে সে তত মিটারের ব্যবধানে হারছে। তাহলে এ কে আগে পৌঁছায় দিতে হবে। তাহলে দেখেন এ কতটুকু যাবে? 500 মিটারের রেস 140 মিটার আগে থেকে শুরু করছে, তার মানে 360 মিটার থেকে যাবে। তাহলে এর স্পিড তো 3, তাহলে 3টা 160 হলো কত? 120 গুণ করার কারণে 360 হয়ে গেছে না? তার মানে মনে করেন যে 1 সেকেন্ডে বা 1 মিনিটে যদি যায় 3 মিটার, তাহলে এ তো 1 মিনিটে যায় 4 মিটার, তাই না? তাহলে বাদল এই 120 মিনিটে কত মিটার যাবে? তাহলে 4 গুণন 120। এখানে কি লিখতে হবে? যদি আমরা ফর্মাল করি, ফর্মালটা করতেছি, সমস্যা নেই, আগে চিত্রটা দেখেন। তাহলে এ প্রতি মিনিটে ধরেন 3 মিটার যাবে। এখন মিনিট দেওয়া নাই, ধরেন যে কোনো এককে সে 3 একক যাবে। তাহলে 3 একক করে এভাবে তাকে 360 একক যেতে হলে 120 গুণ পথ করে দিতে হবে, বা 120 মিনিট সময় নিতে হবে। তাহলে ওই সেম সময় তো আবার বাদলে পাবে, কারণ কি এখান থেকে যখন জার্নি শুরু করছে, বি এখান থেকে জার্নি শুরু করছে। তাহলে বি 4 প্রতি মিনিটে 4 একক করে গেলে 120 মিনিটে যাবে 480 একক। তার মানে আজমল যখন এই 500 মিটার রেসের এখানে পৌঁছায় গেছে, সে পিছনে ফিরে দেখতেছে বাদল 480 মিটারে আসছে। তাহলে উইন বাই 500 মাইনাস 480 সমান সমান 20 মিটার। তাহলে এবার আজমল 20 মিটারের ব্যবধানে জিতে যাবে। মানে ওকে আগায় দিছে অ্যাডভান্স, কিন্তু এত বেশি আগায় দিছে যে ওইটা সে আর কভার করতে পারে না, এবার সে হেরে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যান্সার 20 মিটার, নট মিনিট। উল্টাপাল্টা করা যাবে না। আশা করি ক্লিয়ার, তাই না? এই অঙ্কটা ধরা চিত্র আট করে অনেক কিছু করলাম, তাই না? আচ্ছা, এখন এই পুরো জিনিসটা যদি আপনি বুঝে যান, তাহলে আপনার কি হবে সিস্টেমটা? অঙ্ক করার সিস্টেমটা হবে এইরকম, যে 500 মাইনাস 140 360। তাহলে 3:4 যদি 3টা যদি 360 হয়, তাহলে 4টা 480 হবে। তাহলে যাইতে হবে 500, গেছে 480, তাহলে ব্যবধান হবে 20। এইটুকু লিখলে হয়ে যাবে। স্যার এটা বুঝি নাই, ওর বাবা। এখন ধরেন আছে এইভাবে বলার পরে যদি কেউ না বুঝে, তাহলে কোথা থেকে রিপিট করা শুরু করতে হয়? অনলাইন ক্লাসে এটা খুব কনফিউজ হয়ে যায় আমি, বুঝছেন? মানে কনফিউজ হয় মানে কি, যে আবার শুরু থেকে পুরোটা শুরু করবো? কারণ শুরু থেকে তো সুন্দর করে বেসিকটা বলে দিছি। আচ্ছা, এখন এই যে এখানে যে কাজটা করছি না, এটাকে ধরেন আছে আর একটু লিখে দেওয়া রাখতো নাকি? এই পিডিএফ থেকে লিখে দেখতে পারেন। মানে এখানে কোন পয়েন্টটা নিয়ে কথা বলবো আবার বলেন তো? মানে কোন পয়েন্টটা বোঝেন নাই? 360 কেন আসলো বলেন? এত সুন্দর সুন্দর করে উদাহরণ দিলাম যে 140 মিটার সামনে থেকে দৌড়াইতে লাগা দিছে।
তার মানে 500 মিটার রেসে আজমল যদি জিতে তাহলে ওকে তো 500 মিটার মাথায় যে বসে থাকতে হবে, চিত্রটা দেখা দিছিলাম, অলরেডি তো মুছে দিছি। তো দেখ ওইখানে তাহলে 140 মিটার সামনে থেকে দাঁড়ালে তাকে আর 360 মিটার যেতে হবে। তাহলে এই যে আজমল এই 360 মিটার যখন যাবে, সেই একই সময়ে এই বাদল যাবে 480 মিটার। এখন 360 মিটার যে কি হয়ে গেছে, একে তো 140 মিটার অ্যাডভান্স দিছে, তাহলে সে 500 মিটার কিন্তু অলরেডি পৌঁছে গেছে, আর সে এখন আসে 400 মিটারে, তাহলে 480 মিটারে, তাহলে ব্যবধান কত? 20 মিটার। এই 20 মিটারের ব্যবধানটাতেই আজমল জিতে যাবে। ঠিক আছে, রাশেদুল রাশেদ কি বলতেছেন ভাই বলেন। আরে এরকম রেসের অঙ্ক আরো আসছে, এটা আপনারা করে নিতে পারবেন কিনা বলেন। মানে বই থেকে আসলেই দেখেন, এই বই থেকে অঙ্ক করালে এতগুলো অঙ্ক করে দেওয়া লাগে। এই লেকচার শিট ধরে করা দিলে কি করতাম, এতগুলো অঙ্ক কি দেওয়া যায়? তো এই অঙ্কটা নিজে থেকে করবেন। ঠিক আছে, 11 নম্বরটা। আচ্ছা, তো ইন 300 মিটার রেস এ বিটস বি বাই 22.5 মিটার অর 6 সেকেন্ড। এই 22.5 মিটার আর 6 সেকেন্ড, তাহলে বিটস টাইম ওভার দ্য কোর্স ইজ। ওভার দ্য কোর্স মানে কি? 300 মিটার রেসে যেতে বিকে কত সময় লাগবে। জাস্ট এটার চিত্রটা এরকম, তাহলে যে রেস কে যেছে এ বিটস, তার মানে এ 300 মিটারে পৌঁছে গেছে, আর বি বাই 22.5 মিটার, তাহলে এই যে 22.5 মিটার এখানে বি আছে। ঠিক আছে, অথবা এইটুকুর পরিবর্তে 6 সেকেন্ড সময় লাগবে, মানে বি এখানে পৌঁছাতে আরো 6 সেকেন্ড সময় লাগবে, সে 6 সেকেন্ড বিহাইন্ডে আছে। তাহলে বিস টাইম ওভার দ্য কোর্স, তাহলে বি কে এই 22.5 মিটার যেতে লাগে 6 সেকেন্ড, তাহলে 22.5 মিটার যেতে যদি লাগে 6 সেকেন্ড, তাহলে 1 মিটার যেতে লাগবে এই 22.5/6, আর 300 মিটার যেহেতু টোটাল যাইতে হবে, তাহলে ওভার দ্য কোর্স পুরো কোর্সটাতে তার টোটাল সময় লাগবে এই 300 দিয়ে ভাগ, দশমিক তুলে দিলে উপরে 10, 5 দিয়ে কাটলে 45, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণা 10, 3 দিয়ে 6, 3 15 45, 15 দিয়ে কাটলে 15 দুগুণা 30, 20, 2 দুগুণা 4, 4 20 80, তাহলে 80 সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি 80। ক্লিয়ার সবাই? আচ্ছা, একটা অঙ্ক আপনাদের করতে দিলাম, না পারলে পরবর্তী ক্লাসে করা দিব। ঠিক আছে, একটু করে ভেরিয়েশন আছে, সমস্যা নাই। ইন এ 100 মিটার রেস এ কভার্স দ্য হোল ডিস্টেন্স ইন 36 সেকেন্ড এন্ড বি ইন 45 সেকেন্ড। ইন দিস রেস এ বিটস বাই বি। মিটারে আনতে হবে, তাই না? আচ্ছা, তাহলে যার কম সময় লাগছে সে জিতে গেছে, 9 সেকেন্ডের ব্যবধানে জিতে গেছে। ঠিক আছে না? তাহলে 100 মিটার রাস্তা, এই অঙ্কটা কিন্তু ওই 54 আর 45 অঙ্কটার মতো। হ্যাঁ, আব্দুল মান্না বলছে এ ক্যান গো 22.5 মিটার ইন 6 সেকেন্ড। এ না ভাই, যে হেরে গেছে ও যেতে পারবে, এ তো পৌঁছায় গেছে দেখে তো এ জিতছে। উল্টাপাল্টা করেন না আব্দুল মান্না ভাই, উল্টাপাল্টা হয়ে যাবে তাহলে কিন্তু। মানে যে জিতছে সে তো পৌঁছায় গেছে, তাকে তো আর 22.5 যাইতে হচ্ছে না। যে পিছনে আছে বি, ওকে লাগতেছে 22.5 যেতে 6 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট আসবো। হ্যাঁ, এটা করে নেবেন। এটাও মিল আছে আগের সাথে, রেস বাদ দিলাম। এখন আসি আমরা চোর পুলিশের রেসটা দেখবো। ঠিক আছে, দেখেন কি বলতেছে। এটা খুব বড় অঙ্ক না, অথচ বেশি সময় লাগবে না, কিন্তু ক্যালকুলেশনটা খুব সহজে করে নিব, বুঝে বুঝে অঙ্ক। এটা হচ্ছে রিলেটিভ স্পিডের অঙ্ক। হ্যাঁ, এই চোর পুলিশের এই অঙ্কটা কেন রিলেটিভ স্পিডের অঙ্ক? কারণ হচ্ছে যে চোর পুলিশের পিছন থেকে, না পুলিশের চোরের পিছন থেকে চোরকে ধরার জন্য তাড়া দিছে, আর চোরও দৌড়াচ্ছে পুলিশও দৌড়াচ্ছে। এখন চোরের স্পিডের থেকে যদি পুলিশের স্পিড বেশি না হয়, তাহলে কি চোরকে ধরতে পারবে? পারবে না। এটা কি বলতেছে, অ্যান ইন্সপেক্টর নোটিস, সে দেখলো যে থিপ ফ্রম এ ডিস্টেন্স অফ 200 মিটার আফটার দ্য থিপ স্টার্টস রানিং এন্ড দ্য ইন্সপেক্টর চেসেস হিম। চেস মানে তার পিছনে দৌড়ানো শুরু করলো। সে 200 মিটার সামনে একটা চোরকে দেখা পাইছে যে সে কিছু চুরি করে পালাচ্ছে, আর পুলিশ তার পিছনে দৌড়ানো শুরু করছে। দ্য ইন্সপেক্টর এন্ড দ্য থিপ রান এট এ স্পিড অফ 11 কিলোমিটার এন্ড 10 কিলোমিটার। ট্রেনের অঙ্ক করার সময় দেখেন নাই যে একই দিকে গেলে রিলেটিভ স্পিড বিয়োগ হয়? তাহলে চোর দৌড়াচ্ছে 10 কিলোমিটার বেগে আর পুলিশ দৌড়াচ্ছে 11 কিলোমিটার বেগে, এর স্পিড তো বেশি। তাহলে একটা না একটা সময় যেহেতু তাকে ধরে ফেলবেই, তাই না? আচ্ছা, দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 6 মিনিটস। 6 মিনিট পরে তাদের ডিস্টেন্সটা আর কতটুকু থাকবে? ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন এখানে পুলিশ 11 আর 10, চিত্রটা আট করলে এরকম ধরা আছে যে এইটা হচ্ছে পুলিশ আর এইটা হচ্ছে থিপ। ঠিক আছে, তাহলে এই মাঝখানে ডিস্টেন্স আছে 200 মিটার। এ যাচ্ছে 11 কিলোমিটার বেগে দৌড়, আর এ আসতেছে 10 কিলোমিটার বেগে দৌড়।
এখন পুলিশ যাচ্ছে, এও যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কত? রিলেটিভ স্পিড হচ্ছে এই 1100 মিটার থেকে 1000 মিটার বাদ দিলে 100 মিটার। তার মানে প্রতি ঘন্টায় ওদের মাঝখানের যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা 100 মিটার করে কমে যায়, কারণ 100 মিটার সে আগায় যায়। তার মানে কি, যে তাদের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে এটা 100 মিটার করে কমে যাবে। কত মিনিটে? প্রতি ঘন্টায়, কারণ এই 11 কিলোমিটার পার আওয়ার বলছে। তাহলে 60 মিনিটে দূরত্ব কমে কতটুকু? 100 মিটার। তাহলে কয় মিনিটে বলছে? 6 মিনিটে। তাহলে 6 মিনিটে দূরত্ব কমে সমান সমান 10-এর থেকে 6 10 গুণ কম, এটাও 10 গুণ কম, 10 মিটার। তাহলে এই যে টোটাল ডিস্টেন্সটা আছে ওদের 200 মিটার, এখান থেকে 10 মিটার কমে আসবে। দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 6 মিনিটস, 10 গুণ কম 10 মিটার। এখানে 11 কিলোমিটার 1 কিলোমিটার 11,000 হবে, তো 1100 দিছে, এটা বলে গেছে, সরি 11,000, কারণ 1000 1000 করে গুণ, ঠিক আছে। এখানে 1000 মিটার কমবে, তাহলে এখানে 1000 মিটার কমবে, এটাতে 10 দিয়ে ভাগ করলে হবে 100 মিটার। তাহলে 100 মিটার ডিস্টেন্সটা কমে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 200 মিটার টোটাল ডিস্টেন্স, তার মধ্যে যদি 100 মিটার ডিস্টেন্সটা কমে আসে, তাহলে পুলিশ আর চোরের মধ্যে ডিফারেন্স থাকবে আর 100 মিটার। বলছে কি, যে দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 6 মিনিট, 6 মিনিট পরে কি অবস্থা দাঁড়াবে? 6 মিনিট পরে ডিস্টেন্সটা হবে 200 মিটার আগে ডিস্টেন্স ছিল, এখান থেকে 100 মিটার কমে আসবে, তাহলে আর থাকবে 100 মিটার। তার মানে আর 6 মিনিট সময় দিলে ওকে ধরে ফেলবে কিন্তু, ঠিক আছে। পরে 6 মিনিটে এই 100 মিটার ডিস্টেন্সটাও সে কভার করে ফেলবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 100 মিটার। ক্লিয়ার কিনা কমেন্টে জানান একটু। একশো অ্যান্সার, ওকে। তাহলে রেসের প্রশ্নটা বুঝতে পারছেন তো? না, এখন আরো বিভিন্ন স্টাইলে আসে। এটাও রেসের অঙ্ক। আচ্ছা, এটা একটু করে দিই। In a race 200 meter, A can beat B by 31 meter and C by 18 meter. In a race of 350 meter, C will beat B by. এই অঙ্কটা আগে দেওয়া লাগতো, ওইটা পরে দেওয়া লাগতো। এই সিকোয়েন্স গুলোর জন্য বইটা দিলে পারলাম না। আচ্ছা, তাহলে 200 মিটার রেসে এ বি কে হারায় দেয় 31 মিটারে এন্ড সি কে হারায় দেয় 18 মিটারে। 350 মিটার রেসে সি উইল বিট বি বাই। এই অঙ্ক কিন্তু আমরা অলরেডি আগে করছি, ওই 180 মিটারে যে অঙ্কটা করলাম না, ওই অঙ্কটার মতোই, জাস্ট এখানে রেসটা হচ্ছে, জাস্ট ডিস্টেন্স গুলা ভিন্ন ভিন্ন দেওয়া আছে। তাহলে পাবেন না কি বলেন? 200 মিটারের রেস, তাহলে হচ্ছে এ বিট বি বাই 31 মিটার। তাহলে এ যখন 200 মিটারে পৌঁছে যাবে, বি তখন 31 মিটার দূরে, তার মানে 169 মিটারে বির অবস্থান, এন্ড সি বাই 18 মিটার। তাহলে এই এ আবার সি কে যখন হারাই দিবে, তখন 18 মিটারের ব্যবধানে হারাই দিবে, তার মানে 182 মিটারে আছে। তার মানে যখন সি 182 মিটার আছে, তখন বি 169 মিটারে আছে। আর কি বলছে? ইন এ রেস অফ 350 মিটার। যদি ওই রেসটা এই 200 মিটার রেস না হয়ে টোটাল 350 মিটারের রেস হয়, তখন কি হবে? কার সাথে কার রিলেশন? সি উইল বিট বাই। দেখেন তো, এখানে তো সি তো 182 আছে, বি তো 169 আছে, তাহলে এখানে কতটুকু ব্যবধানে হারাবে? এই মনে করি রেসটা 182 মিটারের যদি রেস হইতো, যে জিতবে সে কিন্তু রেসের শেষ মাথায় পৌঁছে যাবে। তাহলে এখানে সি যেহেতু জিতবে, সি 182-তে যখন আছে, তখন বি আছে 169-এ, তার মানে সি কে জিতাই দিলাম। এখন এর কথা কিন্তু ভুলে গেলাম। এর এই 200 মিটারের জন্য আমরা 18 আর 31 বাদ দিয়ে 182 169 পাইলাম, এর হিসাব ক্লোজ। এখন সি 182 মিটার রেস হলে সি জিতে যাইতো কত? সি জিতে যাইতো 182 মাইনাস 169, 1 হলে 70 আর 12 হলে 13। তার মানে 13 মিটারের ব্যবধানে সে জিতে যাইতো। কখন? যদি রেসটা 182 মিটারের রেস হইতো, তাহলে 182 মিটারের রেসে জিতে যাবে 13 মিটারে, আর 350 মিটার রেসে জিতে যাবে এই যে এত। 13 দিয়ে কাটলে 13 কে 13, 4 13 52, 14 দিয়ে কাটলে 14 দুগুণে 28, 5 14 70, 25 মিটারের ব্যবধানে, ঠিক আছে। তাহলে এই যে এ অ্যান্সার 25 মিটারের ব্যবধানে, কত সুন্দর করে মিলাই দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার কিনা বলেন একটু। মাঝখানে একটা ঘোষণা দিয়ে রাখি, অনেকে তখন ছিলেন না শুরুতে, সেটা হচ্ছে যে আগামী শুক্রবার আপনাদের একটা ম্যারাথন ক্লাস নিতে যাচ্ছি। যদি করতে আগ্রহী হন
তাহলে আমরা শুক্রবার একটা ম্যারাথন ক্লাস নিতে পারি। Again, এটা এই অঙ্কটা তো আগে একবার করানো হয়েছে, হ্যাঁ, মানে এই টাইপের 180 মিটারের যে অঙ্কটা ছিল। তাহলে 200 মিটার একটা রেসে এ বি কে হারাই দিতেছে 31 মিটারে, তাহলে 200 থেকে পিছনে ফিরে 31 মিটার দূরে, মানে সে 169 আছে। আর এ আবার সি কে হারাই দিছে 18 মিটারের ব্যবধানে, তার মানে এ 200 তে পৌঁছেছে যখন, তখন বি আছে, সি আছে 182 মিটারে। তাহলে এ এর সাপেক্ষে বিসি একই সময়ে 182 এবং 169 মিটারে অবস্থান করতেছে। তাহলে এই রেসটা যদি 182 মিটারের রেস হইতো, তাহলে সে বি কে হারাই দিত 13 মিটারের ব্যবধানে। তাহলে 182 মিটারের রেসে যদি 13 মিটারের ব্যবধানে হারাই দেয়, তাহলে সি 350 মিটারের রেসে বি কে হারাই দিবে 25 মিটারের ব্যবধানে। আর কতক্ষণ ক্লাস চলবে স্যার? চালাই আজকে সারা রাত, সমস্যা আছে? মাত্র তো 1 ঘন্টা হইল। কয়টা অঙ্ক করাইছি বলেন? 13টার মধ্যে 13টা অঙ্ক তো সম্পূর্ণ করায়নি, 10টা করাইছি। স্পিড গুণন টাইম ইকুয়াল টু ডিস্টেন্স। তাহলে এখন আমরা এটা দেখবো কি ডিস্টেন্স রিলেটেড। তাহলে এতক্ষণ তো এখানে টাইমে বার করা শিখলাম, এবার ডিস্টেন্স দেখবো। হ্যাঁ, 14 নম্বর কি বলছে? হাউ মেনি মাইলস ক্যান এ মোটরিস্ট ট্রাভেল ফ্রম 9.55 am টু 10.15 am at a speed of 40 miles per hour? আর 30 মিনিট চালাবো না কম করে চালাবো বলেন? তাহলে মোটরিস্ট ট্রাভেল 9:55 am থেকে 10:15 am at a speed of 40 miles per hour। তাহলে 55 থেকে 10:15 মানে কি 20 মিনিট, 40 মাইল বেগে যদি চলে, তাহলে 40 মাইল বেগে চললে 20 মিনিটে কি হবে? 60 মিনিটে যদি 40 হয়, 3 ভাগের 2 ভাগ, তাহলে 20 এর মানে দেখেন 60 মিনিটে যদি 40 হয়, তাহলে 20 মিনিটে কত? এটা 3 ভাগের 1 ভাগ, এটা 3 ভাগের 1 ভাগ, মানে হচ্ছে 13.33। এ হচ্ছে অ্যান্সার। ওই কি নর্মালি করে নেবেন, সমস্যা নেই এগুলো। 15 নম্বর অঙ্কটা দেখেন কতগুলো পরীক্ষা আসছে। কি বলতেছে? ইফ এ পারসন ওয়ার্কস এট 14 কিলোমিটার পার আওয়ার ইনস্টেড অফ 10 কিলোমিটার পার আওয়ার, হি ক্যান কভার 20 কিলোমিটার মোর দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেল বাই হিম। এই অঙ্কটা কিন্তু ফিল করতে হবে। ধরেন আছে যে একজন বাসা থেকে অফিসে চলে আসছে, আসে দেখতেছে লেট হয়ে গেছে, বলছে আরে আমি যদি আর একটু দ্রুত আগাইতাম, মানে কি যখন একজন আফসোস বলতেছে যে 14 কিলোমিটার যদি সে 10 কিলোমিটারের পরিবর্তে, তার মানে সে 10 কিলোমিটার করে প্রতি ঘন্টায় না এসে যদি 14 কিলোমিটার করে আসতো, ইফ দ্বারা কিন্তু আনরিয়াল কন্ডিশন বোঝায়। তার মানে আসলে এই কাজটা হয় নাই, সে মানে উল্টা কাজ করছে, হ্যাঁ, করে সে বাসায় আসে বা অফিসে এসে আফসোস করতেছে। তাহলে আসলে সে 10 কিলোমিটার বেগে আসছে, আর অফিসে এসে বলতেছে আমি যদি 14 কিলোমিটার বেগে আসতাম, তাহলে কি হতো? আমি আরো 20 কিলোমিটার বেশি রাস্তা কভার করতে পারতাম। তাহলে দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স ট্রাভেল, অ্যাকচুয়াল, এই অ্যাকচুয়াল মানে কি? অ্যাকচুয়াল মানে হচ্ছে রিয়েলি। রিয়েলি মানে কি? এই যে যেটা সে কম গতিতে আসছে সেটা হচ্ছে তার রিয়াল ডিস্টেন্স। এখানে অনেকে মনে করে কি যে 14 ধরে যেটা হবে সেটা মানে রিয়াল ডিস্টেন্স। না, 14 দিয়ে আসলে তো ইনস্টেন্ট বলতো না, তাই না? সে 10 কিলোমিটার করে আসছে এবং এর পরিবর্তে যদি সে 14 কিলোমিটার আসতো, ভাষাটা বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি হবে? তাহলে এখানে দেখেন 14 থেকে 10 বাদ দিলে 4 কিলোমিটার হচ্ছে কি পার আওয়ার। তাহলে এই 4 কিলোমিটার যদি বেশি আসতো, ইফ 4 কিলোমিটার মোর দেন অ্যাকচুয়াল ডিস্টেন্স হচ্ছে ইকুয়াল টু 10, কারণ কি তার অ্যাকচুয়াল ডিস্টেন্স 10। তাহলে ইফ 1 কিলোমিটার মোর দেন অ্যাকচুয়াল ডিস্টেন্স হবে 10/4। আর ইফ কত কিলোমিটার? 20 কিলোমিটার। এই যে এখানে বলছে না 20 কিলোমিটার মোর, তাহলে 20 কিলোমিটার মোর দেন অ্যাকচুয়াল ডিস্টেন্স, এই যে এখানে 20, তাহলে 4 দিয়ে গেলে 5, 5 10 50। আসলে সে টোটাল দেখেন, একটা প্র্যাকটিক্যাল চিন্তা করেন, এখানে সে এ থেকে বি পর্যন্ত আসছে 50 কিলোমিটার। এখন সে এখানে এসে বলতেছে হ্যাঁ আমি যদি 10 কিলোমিটার বেগে না আসে, যদি 14 কিলোমিটার বেগে আসতাম, তাহলে এই 10 কিলোমিটার বেগে আসার কারণে তার সময় লাগছে কত? 5 ঘন্টা। এই সেম 5 ঘন্টায় সে 14 কিলোমিটার বেগে আসলে সে এইখানে না থেকে আরো 20 কিলোমিটার সামনে চলে যেত। এই 20 কিলোমিটার মানে হচ্ছে টোটাল 70 কিলোমিটার যেত। 5 14 70 না,
তাহলে এই 20 কিলোমিটার মোর এই কথাটা থেকেই অঙ্ক বানাইছে। তাহলে এই অঙ্কটাতে কি জানা দরকার, মানে পারা না, দেখেন এত সোজা অঙ্ক মনে হচ্ছে না, আমি বোঝা দেওয়ার পরে সোজা লাগতেছে না, নিজে করতে যান দেখেন উল্টা পাল্টা লাগবে। মানুষ হবে অ্যান্সার 70 নাকি 50, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কিন্তু আমি শুরুতে আপনাদের ক্লিয়ার করে দিতেছি, বাট অ্যান্সার দেখে, ব্যাখ্যা দেখে, অথবা আমার কথা শুনে অনেকে ইজি মনে করতে পারেন, কিন্তু নিজে করতে গেলে এই জায়গাগুলোতে কনফিউশন তৈরি হবে। বাট ওই কনফিউশনের জায়গাগুলো কিন্তু আমি নিজে থেকে ক্লিয়ার করে দিতেছি। এরকম না যে আপনি কনফিউশন তৈরি হয়ে আমাকে জিজ্ঞাসা করলেন তারপর আমি ক্লিয়ার করতেছি, এটা বলার আগে আমি ক্লিয়ার করতেছি, কারণ আমার এই অঙ্ক শত শতবার পড়ানোর অভিজ্ঞতা আছে, ঠিক আছে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন মূল থিমটা। এবং এখানে কিন্তু এই অঙ্ক না, এই ইফ দ্বারা অঙ্কের বিষয়টা কিন্তু দেখেন, আমার কাছে যদি আরো 500 টাকা বেশি থাকতো আমি আরো 10টা কলম বেশি কিনতাম, এরকম কিন্তু সমীকরণের প্রশ্ন আসে। তখন বলছে সে তার কাছে আসলে সত্যিকারে কয় টাকা ছিল। এই যে ইফ দ্বারা বলতেছে ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হইতাম আনরিয়াল কন্ডিশনে, তাহলে এই রাজা তো হই নাই আসলে। রাজা যদি হইতাম, আসলে কি আমি রাজা না, আমি উইশ করতেছি যদি আমি রাজা হইতাম। তো ইফের বিষয়গুলো এরকম, যদি আরো 50 টাকা থাকতো, আরো একটু গতিতে চলতো, তার সাথে যদি আর একটা বন্ধু থাকতো, তার কাছে যদি আরো 5 টাকা বেশি থাকতো, আসলে এটা কিন্তু তার অ্যাকচুয়াল না। অ্যাকচুয়ালটা হচ্ছে ইফের পরে যেটা আশা প্রকাশ করতেছে তার আগেরটা হচ্ছে অ্যাকচুয়াল। এই বিষয়টা কিন্তু পরবর্তীতে পড়বেন, ঠিক আছে। লসাগু করে কমলে আরো সহজে করা সম্ভব। লসাগু হচ্ছে কি 10 আর 14 লসাগু, 10 আর 14 লসাগু 70। হ্যাঁ, এটা করা যাবে, কিন্তু এটা এমনিতেই পারা যাচ্ছে, তো অপশন টেস্ট বা যে কোনো ভাবে দ্রুত হবে, বুঝলে, এই জন্য তো কোনো কিছুতে গেলাম না। সোনামাকে বলছে travels at an average speed 50 miles per hour, আড়াই hours, and then travels at a speed of 7 miles per hour for 15 hours. How far did the train travel in the এটা নর্মাল অঙ্ক। বার 17 নম্বর কি বলছে, culprit was spotted by a policeman from a distance of 250 meter. When the policeman started running towards the culprit at a speed of 10 kilometer, he culprit also fled. If his speed was 8 kilometer, find how far the culprit had run before he was overpowered. মানে ওইখানে ওই আগের চোর পুলিশের অঙ্ক, কিন্তু বলতেছে যে চোরটাকে পুলিশ ধরতে ধরতে চোরটা কত যাবে। মানে এই যে দেখেন না যে দৌড়ে বা পুলিশ এমনিতে মনে করেন প্র্যাকটিক্যালি ধরে ফেলছে একটু যেন ধরতে পারতেছে না, কিন্তু সে চোর দৌড়াতে আছে, সে দৌড়াতে একটা জায়গায় যেতে তাকে ধরে ফেলবে। তাহলে ওই যে যেখান থেকে তাকে ধরাধরি শুরু করছিল ওইখানে তো ধরতে পারে নাই, চোরটা কতদূর দৌড়ানোর পরে পুলিশ তাকে ধরে ফেলবে, এটা হচ্ছে এই এত বড় অঙ্কের সামারি। আর এখানে কিছু ডিজিট দিছে, মানে অঙ্কের সামারিটা এটা। আচ্ছা, তো ডিজিটগুলো কিরকম, ডিজিটগুলো কি কি হইতে পারে একটু লজিক্যালি ভাবি। পুলিশ আর চোরের স্পিডের ভেরিয়েশন, মানে কার কত স্পিড। তারপর যে চোর যখন পুলিশ যখন চোরকে ধরতে গেছে, চোর পুলিশের মাঝখানে একটা গ্যাপ ছিল, নাহলে তো চোর তো শুরুতেই ওকে ধরে ফেলতো। তাহলে চোর যদি পুলিশের সামনে থাকে ওকে ধরে ফেলবে, একটু দূরে আসে থেকে ধরতে পারতেছে না, ও আবার যদি দৌড়ানো শুরু করে তাহলে তারপরে ধরতে পারতেছে না। কিন্তু কি হলে ধরা পড়ে যাবে, যদি চোরের স্পিডের থেকে পুলিশের স্পিড বেশি হয়, তাহলে চোর কিন্তু পুলিশের কাছে ধরা পড়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো এখানে বলে আছে অঙ্কের ফরম্যাটে, যে পুলিশম্যান ফ্রম এ ডিস্টেন্স অফ 250 মিটার, তার মানে চোর আর পুলিশের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে 250 মিটার। 250 মিটার দূর থেকে পুলিশ চোরকে দেখতে পাইছে, তাহলে কালপ্রিট স্পিড অফ 10 কিলোমিটার, তাহলে পুলিশ দৌড়াচ্ছে 10 কিলোমিটার বেগে, কালপ্রিট অলসো ফ্লেড এট এ স্পিড অফ 8 কিলোমিটার, তাহলে ওই কালপ্রিট বা চোর হচ্ছে 8 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে। কালপ্রিট এখানে বলছে মানে চোর না, অন্য আরো বড় দাগি আসামি হতে পারে, সমস্যা নেই। তাহলে কালপ্রিট হ্যাড বিফোর হি ওয়াজ, আচ্ছা এখানে প্রশ্নটা দেখেন, ফাইন্ড বের করুন কি, হাউ ফার কত দূরে, দ্য কালপ্রিট হ্যাড রান কত দূরে সে দৌড়ায় গেছে, বিফোর হি ওয়াজ ওভার পাওয়ার্ড সে ধরা পড়ার পূর্বে কত দূরে গেছে, তাই না। আচ্ছা, তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত তার কত দূর সে দৌড়াইছে। তাহলে এইখানে ধরা আছে পুলিশ আছে, আর এইখানে ধরা আছে চোর, আর এইখানে হচ্ছে টোটাল ডিস্টেন্স হচ্ছে 250 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে পুলিশ আর এটা হচ্ছে কালপ্রিট। তো এখান থেকে এসে ধরা আছে পুলিশও দৌড়াচ্ছে চোর দৌড়াচ্ছে, ধরা আছে দুজন দৌড়াতে এই জায়গায় এসে পুলিশ আর চোর মিলিত হয়ে গেল, মানে পুলিশ চোরকে ধরে ফেলছে। আমাদের অ্যান্সার কোনটা বলেন তো, আমাদের অ্যান্সার হচ্ছে এই কালপ্রিট যেখানে ছিল এখান থেকে সে কতটুকু দৌড়াইছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই কথা বলছে না যে কালপ্রিট কতদূর দৌড়ানোর পরে সে ধরা খেয়ে যাবে, কালপ্রিট তো এখান থেকে দৌড়া নেই, ঠিক আছে না। আচ্ছা, আমরা দেখবো যে এখানে 250 মিটার হচ্ছে ডিস্টেন্স, আর এখানে স্পিডের ভেরিয়েশন কত, এটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। প্রশ্নেই বলা আছে, এগুলোকে একটু সাজায় লিখে দিব রিটেনের মতো করে, নাকি এই যেভাবে চিত্র আট করে বোঝাচ্ছি এতে ক্লিয়ার, নাকি এইভাবেও দিব রিটেন আকারেও দিব, বলেন তো একটু আপনারা কি বলেন। আবার টাইমটা একটু মাথায় রাখেন যে অঙ্ক এমনিতেই স্লো আগাচ্ছে, আর এত ডাবল করে সমাধান দিলে কিরকম সময় লাগবে।
আর বুঝে গেলে তো নিজের মতো করে লিখতে পারবেন, তাই না? আচ্ছা, তাহলে এইখান থেকে হচ্ছে আমরা কি করবো, রিলেটিভ স্পিড বাইর করবো। যেহেতু আমাদের এখানে মিটারের ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে এটাকে আমরা মিটার বানাই দেবো। তাহলে 10,000 মাইনাস 8,000 ইকুয়াল হচ্ছে 2,000। তার মানে 1 ঘন্টা সময় পেলে এই পুলিশটা চোরটাকে 2,000 মিটার দূর থেকে ধরে নিয়ে আসতে পারবে, যদি 1 ঘন্টা সময় পায়। কারণ কি? কারণ পুলিশ চোরের থেকে 2,000 মিটার বেশি দৌড়ায় প্রতি ঘন্টায়, কিন্তু অত দূর যাওয়া লাগবে না, 250 মিটার গেলেই তো ধরা পড়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দেখি যে 250 মিটার ধরা পড়ার জন্য চোরকে কত দূর দৌড়াইতে হবে। আচ্ছা, এখানে আমাদের অঙ্কটা 2 ভাবে আসতে পারে। এই অঙ্কটা যদি বলতো যে কতক্ষণ পরে পুলিশ চোরকে ধরবে, কতক্ষণ পরে, তার মানে টাইম। তাহলে এই অঙ্কটাতে আমাদের টাইম চাই নাই, বাট আমরা যদি টাইম বাইর করার পরে ডিস্টেন্স বাইর করি, তাহলে আমাদের একসাথে 2টা কাজ হয়ে যাবে। যে কতক্ষণ পরে ধরবে এটা বাইর হয়ে যাবে, আবার কত দূরে যা ধরবে ওটা বাইর হয়ে যাবে। তাহলে আমরা একই অঙ্কে 2টা নিয়ম শেখার সুযোগটা কেন মিস করি? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আসি 250 মিটার, 250 মিটার দূরে যদি ধরে, ঠিক আছে, 250 মিটার দূরে যদি ধরে, তাহলে আমাদের দেখতেছি কি আমরা এখানে 2,000 মিটার সে দূরে ধরতে পারে। 250 মিটার ধরার জন্য তো এত সময় লাগবে না, তাই না? তাহলে দেখেন 2,000 মিটারে সময় 60 মিনিট। আচ্ছা, সময় কিন্তু সব সময় লাগবে না, আমরা বাইর করি। তাহলে 1 মিটারের জন্য সময় লাগবে এই যে 2,000 দিয়ে ভাগ, আর 250 মিটারের জন্য সময় লাগবে 250 দিয়ে গুণ। তাহলে 250 দিয়ে 2,000 কে ভাগ করলে হচ্ছে দেখেন 8, 0 0 কাটা, 8 25 200, 8 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 8 27 56, 7.5, এত হচ্ছে মিনিট সময় লাগবে। এত মিনিট পরে ধরা পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি আমাদের অ্যান্সার? এই প্রশ্নের অ্যান্সার এটা না, কিন্তু এটা হচ্ছে একটা টাইম বাইর করা থাকলো। এখন সে আমাদের বলছে কি যে কত দূর সে দৌড়াবে, তাই না? আর আমরা দেখবো যে এই 7.5 মিনিটে এই চোরটা 8 কিলোমিটার বেগে যত দূরে যাবে, সেটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। ওইটা আরো একভাবে বাইর করা যায়, সেটা আমরা দেখবো, বাট এখানে আমরা এক্সট্রা একটা কাজ করে নিলাম যে 7.5 মিনিট পরে পুলিশটা চোরকে ধরে ফেলবে। আচ্ছা, এখন আসি এখানে আমরা এই 7.5 মিনিটে তাহলে 8 কিলোমিটার বেগে, তাহলে 8 কিলোমিটার বেগে 8 কিলোমিটার যেতে লাগে যদি 60 মিনিট, তাই না? তাহলে 60 মিনিটে যায় এত কিলোমিটার, তাহলে 7.5 মিনিটে যাবে কত কিলোমিটার? এখন এখানে তো যেহেতু অপশনগুলো কিলোমিটার দেওয়া আছে, তাহলে আমরা কিলোমিটার ধরে হিসাব করবো। তাহলে আমরা দেখি এখানে 8 দিয়ে 60 কে ভাগ করলে 7.5 হয়। একটু আগে আমরা দেখছিলাম 7.5 কাটে দিলে থাকে 1, তার মানে 1 কিলোমিটার দৌড়াইতে পারবে। তার মানে এই চোরটা যে এখানে আছে, এখান থেকে 1 কিলোমিটার যখন দৌড়াবে, তখনই এই পুলিশটা ওই 1 কিলোমিটার তো দৌড়াবেই, আবার এই মাঝখানে যে গ্যাপ 250 আছে, এইটা সহ 1250 কিলোমিটার, মানে 1250 মিটার, 1 কিলোমিটার আর 250 মিটার দৌড়ায় পুলিশ চোরকে ধরে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 7.5 মিনিট অথবা 1 কিলোমিটার। ক্লিয়ার কিনা বলেন? আমরা এটা কিন্তু ঐকিক নিয়মে করা যাবে। ঐকিক নিয়মে কিভাবে করা যাবে? ধরেন এখানে টোটাল 2,000 মিটার ডিস্টেন্স কমে আসবে না, ঠিক আছে। আচ্ছা, তো যখন 2,000 মিটার ডিস্টেন্স কমে আসবে, তখন সে 8 কিলোমিটার যাবে। তাহলে 2,000 মিটার, এটা ডাইরেক্ট ঐকিক নিয়মে করা যাবে। 2,000 মিটার দূরত্ব কমবে 8 কিলোমিটার গেলে, মানে এই যে কালপ্রিট যদি 8 কিলোমিটার যায়, তাহলে 2,000 মিটারের ডিস্টেন্সটা কমে আসবে। তাহলে 250 মিটারের ডিস্টেন্স কমে আসবে কত মিটার গেলে? 8 কিলোমিটার ডিভাইডেড 2,000 গুণন 250। তাহলে 250 দিয়ে এটাকে কাটলে 8 কাটলে হচ্ছে 1 কিলোমিটার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1 কিলোমিটার। ওকে, আশা করি এটা ক্লিয়ার। 17 নম্বর বললাম না? ক্লিয়ার কিনা কমেন্টে জানাবেন একটু, ঠিক আছে। কঠিন লাগতেছে নাকি বোঝা যাচ্ছে বলেন তো? অনেকগুলো কথা বললাম, এই এতগুলো কথা কি কাজের কথা নাকি আমি আর একটু কথা কমাই বললেও চলবে? আর সমাধানের স্টাইল ঠিক আছে কিনা, মানে আরো বড় করে দিব না ছোট করে দিব? আচ্ছা, এই অঙ্কটা আপনারা করবেন, ঠিক আছে। এটা অঙ্ক আপনাদের করে দিয়ে আজকে ক্লাসটা এই পর্যন্ত ক্লোজ করতেছি।
A man traveled from the village to the post office at the rate of 25 kilometer and walked back at the rate of 4 kilometer. If the whole journey took 5 hours 48 minutes, then the distance of the post office from the village. Oh, এটা তো সমীকরণের অঙ্ক। A man traveled from the village to the post office at the rate of 25 কিলোমিটার। 25 কিলোমিটার বেগে গেল আর 4 কিলোমিটার বেগে ফিরে আসলো। তাহলে টোটাল জার্নিটা যদি তার 5 ঘন্টা 48 মিনিট হয়, তাহলে তার ডিসটেন্সটা কত? তাহলে এরা চিত্র আট করে যদি চিন্তা করেন, তাহলে যাওয়ার সময় সে ধরেন এক্স ট্রাভেল ফ্রম দ্য ভিলেজ থেকে পোস্ট অফিসে গেল এক্স ডিস্টেন্স, যাওয়ার সময় স্পিড কত 25 কিলোমিটার, আর রিটার্ন আসার সময় স্পিড কত 4 কিলোমিটার। টোটাল সময় লাগবে কত 5 ঘন্টা 48 মিনিট। বোট অ্যান্ড স্টিম এরকম অঙ্ক করছি না, ওইখানে তো অনুকূল প্রতিকূলের কাহিনী ছিল, আর এখানে তো অনুকূল প্রতিকূলের কাহিনী নাই, নর্মাল অঙ্ক। তাহলে কি করবো, এক্স বাই 25 প্লাস এক্স বাই 4 ইকুয়াল টু 5 ঘন্টা 48 মিনিট। এই 48 মিনিটকে 60 দ্বারা ভাগ করে এটাকেও ঘন্টার সাথে ফ্রাকশন আকারে ঢুকাই দিতে হবে। মানে 4 12 48, 5 12 60, 5 5 25 আর 4 29, 29 বাই 5। তার মানে সমীকরণের ওই পাশে এটা বসবে। এখানে এক্স এর নাম কি? এক্স এর নাম হচ্ছে লেট ডিস্টেন্স ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর যেটা ভ্যালু বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। কঠিন কঠিন অঙ্কগুলো একবার দেখাতে ক্লিয়ার হয় না, কয়েকবার দেখলে ক্লিয়ার হবে স্যার। এগুলা কোনো কঠিন অঙ্ক না, জাস্ট নতুন অঙ্ক না হচ্ছে এই জন্য কঠিন লাগতেছে। দেখ আপনারা একটু ক্লাসটা রিপিট করে দেখবেন, টাইম এন্ড স্পিডের ক্লাসটা একটু বেশি বেশি করে রিপিট করে দেখবেন, ঠিক আছে? তাহলে সুবিধা হবে যে আপনার ফুললি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ক্লাসটা ভালো করে দেখবেন, তাহলে পরের অঙ্কগুলো আরো সুবিধা হবে। তো যাই হোক, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা স্পিড থেকে শুরু করব, ঠিক আছে? আজকে এই বন্ধু রাখলাম, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি ইনশাল্লাহ। আর শুক্রবারে আপনাদের একটা ম্যারাথন ক্লাস হবে, টাইমটা আমি জানাই দিব গ্রুপের মধ্যে। ধন্যবাদ সবাই।